আসসালামু আলাইকুম রাসেল ভাই এবং আসসালামু আলাইকুম লিসেনার্স, আশা করি সবাই ভালো আছেন। রাসেল ভাই, আজকে যেই ঘটনাটি আমি শেয়ার করব সেটা একটা লাশের ঘটনা। ঘটনাটির সময় ছিল রাসেল ভাই 2004 সালের দিকে, খুলনার দাকোপ উপজেলার বৈঠাঘাটা গ্রামের ঘটনা এটা। তো একজন ভ্যান চালকের সাথে ঘটনাটি ঘটে। ঘটনার কিছু অংশ রাসেল ভাই একটু কমন, আমি আগে থেকে বলে দিলাম। ঘটনাটি যার সঙ্গে ঘটছিল একজন ভ্যান চালক, উনি শুধু যে ভ্যানে বিভিন্ন মালটাল টানতেন তা না, অনেক সময় দেখা যেত যে অসুস্থ রোগী, এমনকি যদি কখনো পুলিশ খবর দিত, বিভিন্ন লাশও উনি ওনার ভ্যানে নিয়ে আসতেন আর কি, বিভিন্ন গ্রামে উনি পৌঁছে দিতেন। তো 2004 সালে একটা পুরুষ মানুষ, উনি বিষ খেয়ে আত্মহত্যা করেছিলেন। তো তার লাশটি খুলনা সদর যে হসপিটাল, সেই সদর হসপিটালে পোস্টমর্টেম বা আনুষঙ্গিক কাজটা শেষ করতে করতে বেশ রাত হয়ে যায়। তো উনি খুব সাহসী লোক ছিলেন এবং পত্র এলাকায় ওনার বেশ সুনাম ছিল, খুব ইয়াং ম্যান ছিলেন আর কি। তো যার কারণে লাশ পুলিশ পরিবারকে বুঝিয়ে দেন। তো পরিবার বলেন যে আমরা অন্য একটা ভ্যানে চলে আসতেছি, তুমি লাশটা নিয়ে চলে আসো তাড়াতাড়ি। তো উনি বলেন যে আমার সাথে অন্য কোনো লোকের প্রয়োজন নাই, আপনারা নিশ্চিন্ত মনে বাসায় চলে যান, আমি লাশ নিয়ে চলে আসছি। তো সবাই বিশ্বাস করে তারা আগে আগে বাসায় চলে যান, লাশের অপেক্ষা করছিলেন বাড়িতে গিয়ে। তো উনি একাই লাশ নিয়ে আসছিলেন। তো কোনো কারণে ওনার প্রতিমধ্যে ওনার ভ্যানটা আবার একটু খারাপ হয়ে যায়, যার কারণে ও সেটা আবার মেরামত করে আবার ফিরতে ফিরতে আর একটু দেরি, ঘন্টাখানেক দেরি হয়ে যায় আর কি। টায়ার পাংচার হয়ে যায়, এগুলো ঠিকঠাক করতে আবার সন্ধ্যার পরে একটু গ্রাম অঞ্চল, মেকারও পাওয়া যাচ্ছিল না, এই জন্য একটু দেরি হয়ে যায় আর কি। তো উনি যখন ফিরছিলেন লাশ নিয়ে, তো ওই বৈঠাঘাটা গ্রামের মানে মাঝখান দিয়ে চলে গেছে, একটু খুব ভালো রাস্তা আর কি, পাকা রাস্তা। তো একটা জায়গায় একটা ব্রিজ রয়েছে। তো ব্রিজে ওঠার সময় বেশ মানে একটু উঁচু হয়ে ব্রিজে উঠতে হবে এবং নামার সময় আবার বেশ ঢালু। তো উনি যখন ব্রিজটা যখন উঠবেন, তখন উনি ভ্যানের সিট থেকে নেমে হাত ধরে টেনে টেনে ব্রিজের উপরে ওঠানোর চেষ্টা করেন। হঠাৎ দেখছিলেন যে কী ব্যাপার, ভ্যানটা আটকে গেল কেন। তো পিছন দিকে তাকিয়ে দেখে মোটামুটি 6-7 বছরের একটা ছোট্ট মেয়ে, ফ্রক পরা একটা মেয়ে, সে মানে চুল এলোমেলো, সে 2 হাত ধরে ভ্যানটা টেনে ধরে রাখছে, মানে সে উঠতে দেবে না। তা উনি মনে করেছেন যে আশেপাশের মানে ওটা কিন্তু একদম মানে জনমানবহীন এলাকা ছিল না রাসেল ভাই, আশেপাশে ঘরবাড়ি ছিল। তো উনি চিন্তা করেছেন হয়তো আশেপাশের বাড়ির কোনো দুষ্টু মেয়ে সে এসে ওই ভ্যানটা টেনে ধরেছে। তো উনি খুব বকাঝকা করেন, এই এত রাত্রে কি করো, যাও চলে যাও, এরকম বলে দেখে সে মেয়েটা ছেড়ে দিয়ে আবার দৌড়ে চলে গেল। তো উনি চিন্তা করেন দেখ আপদ বিদায় হয়েছে। তখন উনি স্বাভাবিকভাবেই ভ্যানটা ব্রিজে উঠিয়ে আবার ভ্যানে উঠে যখন নামা শুরু করেন, বেশ দ্রুত গতিতেই ভ্যানটা নামছিল। তো হঠাৎ করে উনি চিন্তা করলেন কী ব্যাপার, ভ্যানে একটু ভার বেশি মনে হচ্ছে আগের থেকে। তো পিছন দিকে তাকিয়ে দেখেন ওই মেয়েটা ভ্যানের পিছনে মানে বসে আছে এবং পা দুলিয়ে বেশ মানে আয়েশ করে বসে আছে। তো উনি ওই ভ্যান দ্রুত গতিতে যাচ্ছিল, উনি ভ্যানটা একটু গতি কমিয়ে দিয়ে ব্রেক করে সাইডে নিয়ে এসে তখন বলেন, এই তুমি এখানে কি চাও, কি করো? তো ওই মেয়েটা কিছুই বলে না, শুধু হাসে আর কিছু বলে না। তো উনি বেশ আরও বকাঝকা করলেন যে যাও চলে যাও। তো তাও যায় না। শেষ পর্যন্ত উনি মানে এতটাই বিরক্ত হন যে উনি ভ্যানটা রেখে রাস্তার পাশে গিয়ে একটা লাঠি ভাঙেন, একটা মানে গাছ ভেঙে একটা লাঠি তৈরি করে ওকে তাড়া করেন। বেশ দেখে যায় মেয়েটা আবার চলে গেল, ওই লাঠি মানে তাড়া খেয়ে চলে গেল। তো উনি আবার ভ্যান চালানো শুরু করেন। তো এখন রাসেল ভাই আর একটা অদ্ভুত ঘটনা ঘটে, সেটা হচ্ছে উনি হঠাৎ করে কি মনে হচ্ছে পিছনে একটু নড়াচড়ার শব্দ। তো পিছন দিকে তাকিয়ে দেখেন ওই মেয়েটি ওনার ঠিক পিছনে বসে আছে এবং সাধারণত ভ্যানে একদম ড্রাইভারের দুপাশে কিন্তু আমরা বসার জায়গা আছে ভ্যান কিন্তু রাসেল ভাই রানিং চলা অবস্থায় কিন্তু কখনো ড্রাইভারের ওই পাশে ওটা বসা যায় না, থামার পরে তারপর উঠে বসতে হয় ধীরে সুস্থে। দেখে ওই মেয়েটি ওনার ঠিক পিছনে ওইভাবে বসে আছে। তো উনি এইবার রাসেল ভাই খুব ভয় পান। প্রথম দিকে উনি দুই সময় কখনোই মনে হয় নাই যে এটা অন্য কিছু হতে পারে। এখন উনি ভয় পান যে কি ব্যাপারে, এরকম তো আসলে বসার কথা না, এটা নিশ্চয়ই অন্য কিছু। তো উনি দ্রুত ভ্যান থামিয়ে লাফ দিয়ে ভ্যান থেকে নেমে যান। নেমে যাওয়ার পরে তখন উনি তারপর একটু মনে সাহস সঞ্চয় করে বলতে থাকেন, এই তুমি কে, বলো। সে কিছুই বলে না। তারপর উনি আবার একটু মনে সাহস করে আয়াতুল কুরসি পড়ে ওই মেয়েটাকে আবার তাড়া করা শুরু করেন। তো রাসেল ভাই উনি দেখছিলেন যে মেয়েটা আবার দৌড়ে সে ব্রিজের উপর উঠে গেল এবং ব্রিজের উপরে উঠে যাওয়ার পরে ব্রিজের 2 পাশটা সাধারণত রাসেল ভাই একটু উঁচু থাকে। তো ওই মেয়েটা নিচ দিয়ে তো পানি প্রবাহিত হচ্ছিল, মেয়েটা ওই উঁচু জায়গায় গেল
এবং সুন্দর করে ওই পাশ থেকে সে ব্রিজের নিচের দিকে নেমে গেল। ঠিক যেমন রাসেল ভাই এমন যে বিল্ডিংয়ের ছাদ যেখানে শেষ হয়ে গেছে সেখান থেকে কেউ একজন হেঁটে আবার নিচে নেমে গেছে, ঠিক যেমন টিকটিকি বা মাকড়সা যেভাবে নেমে যায়। এবং দেখে কি ওই মেয়েটা ওই ব্রিজের পাশ থেকে নেমে ব্রিজের নিচ দিয়ে হেঁটে, মানে স্পাইডারম্যানের মতো, মানে মাথা নিচে দিয়ে হেঁটে আবার ওই পাশ দিয়ে উঠছে, মানে মনে হয় বৃত্তাকারে ব্রিজটাকে প্রদক্ষিণ করছে, এরকম কয়েকবার করছে। তখন রাসেল ভাই উনি এতটা ভয় পান, বলছেন উনি এবার খুব সাংঘাতিক কোনো কিছু একটা খপ্পরে পড়ে গেছেন। তো যেহেতু রাসেল ভাই প্রথমে বললাম জায়গাটা কিন্তু একদম জনমানব শূন্য ছিল না, আশেপাশে ঘরবাড়ি ছিল, তো উনি ওখানে ভ্যানটা রেখে দ্রুত বিভিন্ন বাড়ির যেদিকে আছে ঘরবাড়ি ওদিকে চলে যান। ওদিকে গিয়ে লোকজনের ডাকাডাকি করেন, কিছু লোককে বলেন যে এই সমস্যা, আপনারা একটু সাথে আসেন, আমার সাথে একটা লাশ আছে, আপনাদেরই গ্রামের লোক, আর একটু সামনে বাড়ি। তখন ওনারা সেই বাড়ির যারা আসলে চিনতে পারেন যে হ্যাঁ ওই বাড়িতে একজন লোক মারা গেছে, ও তার লাশ, আচ্ছা চলো যাই। তো ওনারাও আসেন, এসে দেখা যাচ্ছে ওখানে ভ্যান বা লাশ কোনোটাই পাওয়া যাচ্ছে না। তো খুঁজতে খুঁজতে দেখা যাচ্ছে একটু পিছন দিকে ব্রিজের পাশে ওনার ভ্যান এবং লাশটা পড়ে আছে। তো লাশটা সবাই মিলে ভ্যান এবং লাশটা টেনে তুলেন উপরে। তো টেনে তোলার পরে রাসেল ভাই খেয়াল করেন যে লাশের হাত, তারপর পায়ের কাছে এবং ঘাড়ের কাছে মাংস খুবলে কেউ যেন উঠিয়ে নিয়েছে। তো সবাই বললো হয়তো বা এখানে শিয়াল বা কুকুর বা এই কাজটা করেছে, সবাই এতটুকুই বললেন। কিন্তু রাসেল ভাই মনে হচ্ছিল যে ঠিক মানে চাকু দিয়ে কেটে নিলে যেমন হয়, মানে অন্য জায়গায় অন্য শিয়াল বা অন্য কিছু কামড় দিলে তো আঁচড়ের দাগটা এরকম কিছু থাকে, ওরকম মনে হচ্ছে চাকু দিয়ে খুব সুন্দরভাবে এটা কেটে নিয়ে গেছে। তো এরপরে রাসেল ভাই উনি লাশ নিয়ে যান, পরিবারের কাছে সব ঘটনা বলেন, তার এই ধরনের দুর্ঘটনার জন্য ক্ষমা প্রার্থনা করেন। পরিবারের লোক যাক ভাই সমস্যা নেই, আপনি বেঁচে ফিরছেন, এটাই শুক্রিয়া, তারাও বিষয়টা স্বাভাবিকভাবেই নেন আর কি। তো রাসেল ভাই এটাই ছিল ঘটনাটি কালেক্ট করার জন্য সৈকত তারপরে রূপম আমাকে খুব হেল্প করেছে। ঘটনাটি আরও মাঝে ভুলে গেছিলাম আর কি, পরে আবার আমি ওদের কাছ থেকে শুনে নিয়েছি, ওদেরকে অসংখ্য ধন্যবাদ। তো এটাই ছিল রাসেল ভাই ঘটনা। সবাইকে সাদর আমন্ত্রণ জানাচ্ছি, আমি আহমেদ বাবু। আশা করি সবাই ভালো আছেন, আমি আল্লাহর রহমতে ভালো আছি আলহামদুলিল্লাহ। যে ঘটনাটি আমাদের সাথে শেয়ার করেছেন তানিম, হায়ালিয়া মায়ামি ফ্লোরিডা থেকে, এবং তানিম তার নিজের একটি ঘটনা আমাদের কাছে শেয়ার করেছেন 2015 সালের কথা। তানিম তখন পড়াশোনা করতে গিয়েছেন আমেরিকায়, এবং তিনি গিয়েছেন মায়ামিতে, তার চাচা থাকে সেখানে, তার চাচার ওখানে তিনি থাকেন এবং তিনি পড়াশোনা শুরু করবেন, তার ক্লাস শুরু হবে। চাচা প্রথম দিকে তাকে এদিক ওদিক ঘুরালো, অনেক কিছু দেখালো, পরিচিত করলো জায়গায়, এবং তাকে কাজ করতে হবে তার যে এক্সট্রা টাইমটা। তো কাজের জন্য তাকে তার চাচা তার নিজের স্টোরে, তার একটা দোকান ছিল কনভিনিয়েন্স স্টোর, সেটা ফ্লোরিডাতে বেশিরভাগ জায়গায় কনভিনিয়েন্স স্টোর আছে, অনেক বাঙালি মানুষের আছে। তো সেখানে তার চাচা তাকে মোটামুটি ট্রেন করে, বোঝায় যে এখানকার কাজের পরিবেশ কেমন, কি করতে হয়। তো তানিম মোটামুটি শিখে নেন, আর তানিমের টুকিটাকি ভালোই লাগতো, খারাপ না। তিনি চাচার সাথেই বেশ সময় কাটাতেন, তারপর বাসায় চলে আসতেন। তো এর মাঝে ক্লাস শুরু হলো, ক্লাস করছেন, এবং এই জন্য তাকে বেশ পড়াশোনা করতে হচ্ছে, বেশ স্টাডি করতে হচ্ছে। আর সন্ধ্যার পরে একটা সময় তার ফ্রি থাকে, সেটা হচ্ছে 5টা-6টার পর থেকে বিকালে রাত 11টা-12টা পর্যন্ত ফ্রি থাকে। এই সময়টা সে সেই তার চাচার দোকানে গিয়ে সময় দেন, একটু কাজ করেন, প্র্যাকটিস করেন, বোঝেন। চাচাও তাকে খুশি হয়ে কিছু টাকা পয়সা দেয় আর কি। তো এইভাবে তানিম একটা পুরোনো গাড়িও কিনে ফেলে, এবং গাড়ি কেনার ফলে তার যে সুবিধা হয়, সে মোটামুটি রাস্তাঘাটও চেনা শুরু করে আশেপাশে। তো এরকম দেখতে দেখতে এক সময় তাদের সামার ব্রেক চলে আসে। তো সামার ব্রেকে মোটামুটি বেশ কয়েক মাস তার ছুটি আছে। তো তার চিন্তা হচ্ছে যে এই সময়ের মধ্যে তাকে কিছু টাকা ইনকাম করতে হবে এবং কিছু টাকা জমাতে হবে আর কি। তো এই চিন্তায় সে অনেককে বলা শুরু করে, পরিচিত যারা ছিল তাদেরকে, এবং চাচার বন্ধু অনেককে। তো একজন তাকে বলে যে এখানে একটা স্টোর আছে, ওইখানে তুমি কাজ করতে পারো, কিন্তু তোমাকে ওখানে কাজ করতে গেলে তোমাকে যেতে হবে আর্লি, তোমাকে দুপুরে চলে যেতে হবে। ওখানে আসলে যে ওনার আছে সে ওখানে থাকে 1টা পর্যন্ত, 1টার পর থেকে তোমাকে রাত 12টা পর্যন্ত, এখান থেকে দুপুর 1টা থেকে রাত 12টা পর্যন্ত থেকে ওই স্টোরটা ক্লোজ করে আসতে হবে। তবে স্টোরটা হচ্ছে এমন একটা জায়গায়, ওই জায়গাটা কিন্তু একটু নির্জন হয়ে যায় সন্ধ্যার পরে, আর এমনি একটু এলোমেলো নেইবারহুডটা খুব একটা ভালো না। তো তানিম ঢাকার ছেলে, সে ঢাকায় জন্ম হয়েছে, ঢাকায় বেড়ে ওঠা, এবং সেও রাফ নেইবারহুডেই বেড়ে উঠেছে। তো তার কাছে এগুলো কোনো বড় ব্যাপার না। সে আঙ্কেলকে বলে, মানে তার চাচার ফ্রেন্ডকে, যে আঙ্কেল আপনি দেখেন আমি করব। তো চাচার ফ্রেন্ড তাকে নিয়ে যায় ওইখানে। তো সেই দোকানটা ছিল একজন পাকিস্তানি ভদ্রলোকের দোকান। তো সেখানে গিয়ে সে দেখে তার সাথে কথা বলে সেই ভদ্রলোক, এবং তাকে বলে যে ওকে, সো তুমি স্টার্ট করতে পারো, তুমি চাইলে আজকের থেকে স্টার্ট করতে পারো। তো তানিম ওই দিন রাজি হয় না, বলে আমি আগামীকালকার থেকে আসবো।
তো মোটামুটি তার সাথে একটা মানে ডিল হয় যে তাকে কত টাকা পে করবে ইত্যাদি, এগুলো চিন্তা করে তানিম পরদিন ওখানে চলে যায় ঠিক দুপুরে একটা তার জয়েন করার কথা যায়। তো যাওয়ার পর সেই ওনার তাকে ভালো মতো সবকিছু বোঝায় যে এখানে এরকম সবকিছু বোঝা যায়। তার চাচার দোকানের সাথে অনেকটাই সিমিলার, সবকিছু তো একই রকম আছে। তো এগুলো দেখে সেই লোকটা বলে যে রাতের বেলা ক্লোজিং এর আগে আমাকে কল করলে আমি বলে দিব কিভাবে ক্লোজিংটা করতে হবে ইত্যাদি ইত্যাদি, অথবা আমি আজকে আসবো এসে দেখাই দিব, পরের দিন থেকে তুমি করতে পারবা। তো তানিম বলো ওকে। তো ওই লোকটা চলে যায়। তানিম সারাদিন ব্যস্ত ছিল, বিভিন্ন কাস্টমার আসে বিভিন্ন এসে। তো এর মধ্যে তাকে এলাকার মানুষজন বলে দু একজন এসে যে বলে ফাইনালি তোমাদের ওনার একজন পাইছে। তো বলে বলে তো কাউকে পায় না, নিজেই কাজ করে, যাই আসে চলে যায় এখান থেকে। তানিম বলতেছে যে কেন চলে যায়, ওনার ব্যবহার কি খারাপ? আমি তো দেখলাম ব্যবহার যথেষ্ট ভালো, মানে নাইস পার্সন এসেই। তো ওই কৃষ্ণাঙ্গ যে এসে তাকে বলতেছে আরে না ওইটা ব্যাপার না, মানে তার ব্যবহার অনেক ভালো, সে খুব ভালো মানুষ। সমস্যা হলো তোমাদের স্টোর এটা তো হন্টেড, এটার মধ্যে তো খারাপ জিনিস আছে। মানে বলে ওই যে আফটার মানে একজনের নাম বলে সে যখন এখানে মানে ডাকাত হয়েছিল, ডাকাতটা তাকে মেরে ফেলছিল। তো এরপর থেকে এখানে কিন্তু আর মানে মানুষ কাজ করতে পারে না, ওকে দেখে এখানে। তো তানিম একটু অবাক হয়ে যায়। সে ওই কৃষ্ণাঙ্গরে জিজ্ঞেস করে যে আরে তুমি এখানে কি তুমি দেখছো যাকে এখানে মারছিল? বলে যে হ্যাঁ আমি সে তার সাথে আমি এরকম তোমাদের, আমি তো এখানকার নেইবার, আমি আসি যাই গল্প করতাম, খুব ভালো একটা মানুষ ছিল। বাট ও আসলে চলে যাওয়ার পর অনেকেই ভয় পায়, আমি নিজেও মনে হয় এই দরজার ভিতর ওরে দেখছি। তানিম বলে কি বলে যে হ্যাঁ তোমাদের এই স্টোর বন্ধ হওয়ার পরে আমি এই দিক দিয়ে যাচ্ছিলাম রাত্রেবেলা, আমি একদিন রাত্রেবেলা দেখি তোমাদের স্টোরের ভিতর থেকে যেন তাকায় আছে, আর আমি ড্যাম শিওর এটা অমুক ছিল, মানে যে চলে গেছে তার নাম বলে। আসলে নামটা এখানে আমি উল্লেখ করতেছি না, বিকজ এটা আসলে লোকালিটির ঘটনার জন্য ওখানকার অনেক কমিউনিটির অনেকে হয়তো এরকম জেনে থাকে এরকম ব্যাপারের জন্য তানিম যেহেতু নিষেধ করছে আমিও নামটা উল্লেখ করতেছি না। তো বললো যে ওই কৃষ্ণাঙ্গ বলতেছে যে আমি দেখছি তোমাদের এখান থেকে, আমি তো প্রচন্ড ভয় পেয়েছিলাম, কারণ সে মনে হচ্ছিল যে ওই ভেতর থেকে তাকায় আছে আমার দিকে। তো সে ওই তখন তানিম তারে বলে গেট আউট অফ হিয়ার, তুমি আমার ভয় দেখানোর চেষ্টা করতেছো, এগুলো আই এম নট বাইং এর, আমি সব কিনি না। আচ্ছা যাক তুমি কি করতেছিল করো তুমি। তো এই কৃষ্ণাঙ্গ তার ওখান থেকে ড্রিঙ্কস কিনে চলে যায়। তো এরকম আরো মানুষজন আসে, দেখা যাচ্ছে একটা সন্ধ্যা হয়েছে, এর মধ্যে ওখানে আরো দু একজন নেইবার আসে, এসে তাকে বলে যে ফাইনালি তো লোক পাইছে এখানে। মানে সবাই সবাইকে চিনে, যেহেতু ওই নেইবারহুডে ওই লোক দোকান চালায় অনেকদিন। তো বলতেছে যে হ্যাঁ বলে তোমার বাড়ি কোথায়, সেই কথাবার্তা বলে। তো এই কথায় কথায় আরেক মহিলাও তাকে বলতেছে যে তোমাদের এখানে কিন্তু হন্টেড, বুঝো এখানে কিন্তু কাজ করে না, ভয় পায়। তো এখন তানিমের কাছে একটু অস্বস্তি লাগছে যে এই ভদ্রমহিলা যে বলতেছে সে কিন্তু খুব মানে মনে হচ্ছে যে যথেষ্ট ভদ্র মহিলা, তার মধ্যে কোনো নাই। কৃষ্ণাঙ্গ যে বলছিল তাহলে মনে হচ্ছে যে সে একটু দুষ্ট হইতে পারে, মানে কারণ সে যেরকম আচার আচরণ করছে সেরকম। এই মহিলা একদমই ভদ্র। সে বলতেছে যে এখানে কিন্তু ভয় পায়, তোমার আগে কিন্তু অনেকে কাজ করে নাই। তখন বলছে কেন, কি হয়েছে তুমি জানো? বলে না আমি তোমার এগুলো বললে তুমি বলে দিবা ওকে, আর সে বলবে যে আমি ফাইনালি একটা লোক পাইছি, তোমরা তাড়াই দিছো। তো সে বলে না অ্যাটলিস্ট আমার সেফটির জন্য বলো কি হয়েছে, মানে আমি তো জানতে চাই এটা। বলে ভয় পায় এখানে, তোমার এখানে একজন জব করতে অনেকে বলে যে ও মারা যাওয়ার পর থেকে এখানে অনেকে তাকে দেখে এই স্টোরের মধ্যে। তো এটা শুনে তানিম এবার একটু মানে অন্যরকম ফিল করে, কারণ অলরেডি এখন রাত হয়ে গেছে, মানে 8-9 বাজে এরকম টাইম, আর নির্জন হয়ে গেছে, তখন অলরেডি নির্জন হয়ে গেছে। মহিলা মনে হলো যে এই কথাটা বলার পর মহিলা নিজেই একটু ভয় পেয়েছে, সে একটু এদিক ওদিক তাকাচ্ছে। তো তাড়াতাড়ি মহিলাটা কথাবার্তা বলে তার জিনিসপত্রের দাম দিয়ে চলে গেল। তো ওই মহিলা চলে যাওয়ার পর দোকান কিন্তু আর কাস্টমার তখনও নাই, বেশ নীরব হয়ে আছে, অনেকক্ষণ কাস্টমার নাই। তা তানিম চুপচাপ বসে থাকলো অনেকক্ষণ, রেডিও বাজতেছিল আস্তে আস্তে। তো সে হেঁটে পেছন দিকে গেল। স্টোরের পেছনে হচ্ছে তাদের ওখানে জিনিসপত্র রাখা থাকে, মানে স্টকের জিনিসপত্র, তারপর তাদের সিঙ্ক, তারপর ফ্লোর মপ করার জায়গা ইত্যাদি ইত্যাদি। তো সে এদিকে হেঁটে গেল, হেঁটে গিয়ে সে ওখানে ওয়াকিং কুলার আছে, আবার বড় কুলার, দরজা খুললে পুরোটা একটা ঘরের মতো, ওইটাই ঠান্ডা হয়, ওখান থেকে এইসব ড্রিঙ্কস সবকিছু লোড করা হয় ভিতরে। তো সেই দিকে হেঁটে গেল, হেঁটে গিয়ে সে কুলার খুলে ভিতরে ঢুকলো, বেশ ঠান্ডা ভিতরে। কুলারের ভিতরে আলাদা বাতি জ্বালানো যায়, বাট জ্বালানো লাগে না, যেহেতু প্রত্যেকটা ডোরের মধ্যে বাতি আছে, সেটা বাতিতেই ভেতরে মোটামুটি দেখা যায়। তো তানিম দেখতেছে যে কি কি শেষ হয়েছে ওখানে প্রোডাক্ট, সেগুলো ঢুকাই দিতে হয় জায়গা মতো। তো হেঁটে গিয়ে সে টুকিটাকি যা যা প্রোডাক্ট শেষ হয়েছে ঢোকানো শুরু করলো এগুলা। তার কাছে হঠাৎ করে মনে হলো যে তার কুলারের দরজাটা খুলে গেল, ঠস করে মনে খুলে গেল এরকম। তো তানিম অবাক হলো, কিরে ওইটা কিন্তু লাগায় হচ্ছে একদম মানে ক্লিপের মতো দরজা, মানে কাট করে লেগে যায় এরকম, ওইটা মনে হলো খুলে গেল। তো তানিম বললো কিরে এটা খুললো কে, মানে কেউ বাইরে থেকে টান না দিলে খোলার কথা না,
সে তাকায় দেখতেছে ওদিকে খোলা, মানে হালকা ফাঁক। তো তানিম তাড়াতাড়ি হেঁটে কুলারের শেষ মাথা, সে ভাবছে কেউ আসছে নাকি, ভেতরে ঢুকছে নাকি, সে হয়তো খেয়াল করে নাই। কারণ তার কুলারের এই পাশে ডোরের ভেতর দিয়ে কিন্তু ভেতর দিকটা দেখা যায়, স্টোরে তার কাউন্টারটাও দেখা যায়, যেখানে তার ক্যাশ কাউন্টার আর কি। তো সে ওই দরজার কাছে আসছে হেঁটে, যে কেউ ঢুকে গেছে নাকি গোপনে। এই সময় দেখলো ঠাপ করে আবার দরজাটা মনে চাপ দিয়ে কেউ লাগাই দিল। আর চাপ দিয়ে কিন্তু লাগাইতে পারে মানুষ, মানে যদি কেউ বাইরে থেকে চাপ দেয় তাহলে কিন্তু ঠাস করে আটকায় যাবে এবং ক্লিপটাও আটকায় যাবে ওইখানে। তো জাস্ট লাইক দ্যাট ওইটা কিন্তু ওইভাবে আটকায় গেল, ঠাস করে আটকায় গেল দরজাটা। তো তানিম অবাক হয়ে গেল যে কিরে, এই দরজার ধাক্কা দিয়ে কে আবার লাগাই দিল এরকম। তো সে ভেতর থেকে এরকম আছে, নবের মতো আছে, ওইটা চাপ দিয়ে দরজাটা খুলে বেরোলো। বেরোয় ডানে বামে তাকাইলো, কেউ নাই, স্টোর ফাঁকা, তখনও কোনো কাস্টমার আসে নাই। আর ভেতরে একটা ডোর চাইম আছে, একটা ইলেকট্রনিক চাইমও আছে, টুং টুং করে ঘন্টা বাজে দরজা ফুটলে গো। তো ওরকম কিছু নাই, মানে স্টোরের মধ্যে হালকা রেডিও বাজতেছিল, গান বাজতেছে। সে কুলারটা লাগাই দিল, ডান দিকে তাকাইলো, শরীরটা ঠান্ডা ঠান্ডা লাগতেছে। তাকায় দেখতেছে ওই পাশে তার সিঙ্ক, বড় সিঙ্ক, তার নিচে মপ রাখা, তারপর বাথরুম দুইটা। তো সে ঘুরে স্টোর দিকে যাওয়ার চেষ্টা করতেছে, মানে ঘুরে স্টোর দিকে যাবে আর কি। এই সময় সে ফিল করলো যে তার যে বাথরুমের দরজাটা সেটা কট 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 করে খুললো, লাগাইলো 2-3 বার করে, এরকম করে কেউ মানে সামনে পিছনে করলো। তো তানিম তাকে একটু ভয় পাইছে, মানে সে একটু ভয় পেয়ে গেছে ঘটনাটা কি। এই সময় সে ওই ডোর চাইম শুনলো, মনে হলো দরজা খুলে কেউ ঢুকলো, যে টিং টিং করে উঠে সেরকম। সে তাড়াতাড়ি হেঁটে কাউন্টারের দিকে যাচ্ছে। এই সময় মনে হলো যে বারবার বাজা শুরু করলো, টিং 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 টিং। ওটা কিন্তু সেন্সরের জন্য হয়, মানে একটা সেন্সর, মানে সামনে দিয়ে যখন এটা দরজাটা খুলে সেন্সর থেকে চলে যায়, তখন দরজা লাগানোর মধ্যে সেন্সর বারবার টিং টিং করতেছে। তো তানিম একটু ভয় পেয়ে কাউন্টারে দিয়ে বসছে। তো সে তো অনেক হরর মুভি দেখে, অনেক কিছু দেখে। তানিমের মাথার মধ্যে চিন্তা হলো যে আসলে মানুষজন বলছে এরকম কিছু আছে নাকি। কিন্তু আশেপাশের যে লাইট, স্টোরের মধ্যে এত লাইটিং, বা সে বাইরে দরজার বাইরে দিয়ে দূরে দেখা যাচ্ছে রাস্তা, তার বাসার মানে স্টোরের সামনে রাস্তাটা চিকন একটা রাস্তা, সেটা হচ্ছে গলি, আসলে নেইবারহুডের গলি। কিন্তু সেটারও যে আলো, এগুলো দেখে তার কাছে মনে হইতেছে না যে হরর কিছু এরকম ঘটবে। বাট অনেক হরর মুভিতে অনেক কিছু দেখায়, যেটা ভয়ও পাইছে। এর মধ্যে তার দেখলো যে একটু পরে দরজা খুলে তার যে ওনার ঢুকলো, এসে ঢুকে মানে তাকে বললো কি অবস্থা, কেমন গেছে সবকিছু। সে বললো যে ভালো। বলে আমি একটা আগেই চলে আসলাম তোমাকে হেল্পিং, সাহায্য করতে ক্লোজিং এ, টুকিটাকি জিনিসপত্র বুঝাই দেই সবকিছু, আর আসো লাস্টে ক্লোজিংটা আমরা দুজন মিলে করি, তাহলে তুমি বুঝতে পারবা। তো তানি বলো আচ্ছা ঠিক আছে। তো সেই বস মিলে আর সে মিলে দুজন মিলে কাজ করতেছে, এটা ওইটা ক্লোজ করতেছে, কুলার ভরতেছে এটা। তো তানিম তার বসকে জিজ্ঞেস করলো যে আচ্ছা আমি একটা কথা বলি আপনাকে। বলে কি? বলে আমাকে এরকম দুইজন এসে বললো যে এখানে নাকি এরকম এরকম ঘটনা, মানুষ ভয় পায়, কে নাকি কাজ করতে মারা গেছে। তারপরে ওম থেকে দেখা গেলো যে মানে সে খেয়াল করলো হঠাৎ যে তার যে ওনার মুখটা একটু শক্ত হয়ে গেল। তো সে চুপ করে থেকে বললো যে হ্যাঁ এখানে মারা গেছে একজন, এবং সে তোমাদের দেশেরই লোক ছিল, তোমাদের দেশেরই মানুষ ছিল, মারা গেছে এখানে, ডাকাতরা মেরে ফেলছিল। তো এটা তো আসলে মানে ওরকম কিছু না, এটা মানুষ বানায় নিচ্ছে কথা। মানুষ চেষ্টা করে এগুলো বললে যাতে আমার দোকানটা উঠে যায়, এর জন্য বলে। আর এই কারণে আমি এমপ্লয়ও পাই না। আমি তো চেষ্টা করি আমাদের নিজেদের মানুষজন রাখার জন্য, যে এই আমাদের সাবকন্টিনেন্টের যারা আছে তাদের মধ্যে মানুষ রাখার জন্য। তো ওরা আসলে এটা পছন্দ করে না, ওরা চায় যে এখানে মানে অন্য মানুষ কাজ করুক ইত্যাদি ইত্যাদি, এইসব কারণে বলে। তো এটা নিয়ে টেনশন করো না, এগুলো কিছু না, এইসব আজ এটা দোয়া পড়ে নিবা, ভয় পেলে দোয়া পড়বা। সব জায়গায় তো ভয়ের জিনিস থাকতে পারে, দোয়া পড়বা, বাট ওরকম কিছুই নাই এখানে, ওরকম মনে হয় না। আমি নিজে কখনো কিছু দেখিনি অ্যাটলিস্ট, তাই বলে। ওনার বলে যে আমি নিজে কিছু দেখি নাই, এই হচ্ছে ব্যাপার। তো যাই হোক, তানিমকে এটা বুঝে টুঝে ক্লোজিং এর টাইম আসে, তারা দুজন মিলে স্টোরে লাইট টাইট বন্ধ করে বের হয়ে আসে। বের হয়ে এসে দুজন গল্প করে। ওনারটা খুব ফ্রেন্ডলি ছিল, খুব বন্ধুত্বপূর্ণ তার সাথে আচরণ। তো গল্প গুজব করে তারপর দুজন বিদায় নেয়। তানিম তার বাসায় চলে আসে। তানিম চিন্তা করে যে ভালোই তো, মানুষের হাজিরা, তার আসলে তো তার পয়েন্টগুলা মানে সেন্স মেক করে, সে যা বলছে যে হইতেই পারে এরকম। তো তানিম সুন্দর করে ওই দিন রাতের বেলা বাসায় যায়, তার মতো এটা ওইটা করে, কম্পিউটারে কাজ করে, তার টুকিটাকি কাজকর্ম করে, রাতের বেলা দেশে কথাবার্তা বলে ঘুমায় যায়। পরদিন সারাদিন যায়, সে দুপুরবেলা আবার চলে আসে কাজে। আজকে কাজে এসেও সে কাজ শুরু করছে এবং মোটামুটি এটা ওইটা করতেছে। তো এক সময় তার ওনার তো বিদায় নেয়, সে শুরু করার কিছুক্ষণ পরে ওনার চলে যায়। তো এই বিকালের দিকে আবার সেই কৃষ্ণাঙ্গ আসে, আরো মানুষ আসে। তো ওই কৃষ্ণাঙ্গ বলছে বাহ তুমি তো সেকেন্ড দিনও ব্যাক করছো, খুবই ভালো জিনিস, তাহলে তুমি ভয় পাও নাই, বেশ জোস, আমি একটা পার্টনার পেলাম গল্প গুজব করার জন্য, এই সেই।
তানিম ওরে আর খুব একটা পাতা দিচ্ছে না, কারণ তানিম মনে করতেছে যে তারে তো আসলে উল্টা পাল্টা পড়াইতেছে এই লোক, আসলে তারা চায় না যে সেখানে কাজ করুক। তো তানিম তারে খুব একটা পাত্তা দিল না, কাজকর্ম করলো। তো করতে করতে অলরেডি ওরকম রাত হয়ে গেছে, ওরকম 9টা 9:30 বাজছে। তো মানে স্টোর স্লো, এখন আর মানুষজন নাই। সে তখন আবার তার মতো এই ক্লিনিং করবে, কুলার টুলার ভরবে, এগুলো করবে। তো সে সুন্দর করে চলে গেল তার কুলারে। দরজা খোলা রেখেই দিত, কারণ সে জানে যে চাইম বাজে এবং চাইমের একটা সাউন্ড কিন্তু ঠিক তার কুলারের সামনে আছে। তো সে কুলার ভরতেছে। ওই দিন মোটামুটি দিনের বেলা বিকালবেলা বেশ খালি হয়েছিল, সেও আর এগুলো রিভিল করে নেই। তো মোটামুটি অনেক খালি হয়েছে। তো সে ভালো মতো এগুলো ভরতে ভরতে সে ঠান্ডা হয়ে গেছে, অনেকক্ষণ লেগে গেছে। তো ফাইনালি সে যখন নাকি বেশ মানে কুলার ভরা প্রায় তার শেষ, এই সময় হঠাৎ করে টপ করে পুরো অন্ধকার হয়ে গেল সব। একদম কুলারের যে ফ্যান ট্যান সব বন্ধ হয়ে গেল, মানে পুরা মানে ইলেকট্রিসিটি মানে টোটালি গন। এটা কিন্তু হয় না, মানে ওইখানে হওয়ার কথাই না। ওখানে মানে নর্মালি ইলেকট্রিসিটি নর্মালি কোনো দুর্যোগ ছাড়া যায় না, কিন্তু দপ করে সব নিভে গেল। তানিমের বুকের মধ্যে ধক করে উঠছে, কারণ সে হঠাৎ করে মানে লাইট ছিল তো তার সামনে যে শেলগুলোর পাশে তো লাইট জ্বলে বড় বড়, টিউব লাইট জ্বলে বড় বড়। সেটার আলোটা যখন ধপ করে নিভে গেছে, পুরো জায়গাটা ঘুরঘুরটি অন্ধকার হয়ে গেছে। আর তার বুকের মধ্যে ধপ করে আছে, সে কিছুই দেখতে পাচ্ছে না। কয়েক সেকেন্ডের জন্য চোখ পিট করে তারপর সে তাকায় দেখতেছে যে স্টোরের ভিতরে আবছা আলো দেখা যাচ্ছে। স্টোরের কর্নারে 2টা ছোট ছোট এরকম চার্জ লাইট আছে, মানে ওইটা হচ্ছে ইলেকট্রিসিটি চলে গেলে এমার্জেন্সি জ্বলার জন্য। ওই 2টা জ্বলে আছে শুধু, খুবই অল্প আলো। এটা অনেকটা স্পট লাইটের মতো ওই জায়গায় আলো দিছে, এরকম খুব ছোট সামান্য একটু আলো, এতটুকুই যতটুকু দেখা যাচ্ছে। পুরো জায়গাটা ধোঁয়াশা কেমন, মানে তার কাছে একটু অস্বস্তি লাগতেছে। তো তানিম আস্তে ধীরে বেরোচ্ছে, প্রচন্ড ঠান্ডা, শরীরটা ঠান্ডা হয়ে গেছে তার। তো সে বুঝতে পারতেছে কুলার থেকে বেরলেই তো তার গরম লাগবে। সে কুলারের যে ইটা সে চাপ দিল খোলার জন্য, দেখতেছে কুলার খুলে না। খুবই অবাক কাণ্ড। এরকম একটা বড় নবের মতো ছিল, যেটা চাপ দিলেই বাইরের ওই ইটা খুলে যেত, তখন যে তার যে লকের যে হ্যান্ডেলটা খুলে যেত আর কুলার খুলে আসে। সে চাপ দিতে সেটা ডেবে যাচ্ছে, কিন্তু কুলার খুলে না। অনেকটা মনে হচ্ছে যে কেউ হাত দিয়ে বা শক্তি দিয়ে কেউ চেপে রাখলে যেরকম হয় দরজা, তানিম ওইটা চাপ দিয়ে দরজা ঠেলা শুরু করলো, দেখে খুলে না। তো তার কাছে প্রচন্ড ভয় লাগলো, প্রচন্ড ভয় লেগে গেছে তানিমের। এটা কেমন কথাই, ঠান্ডার মধ্যে আটকা থাকবে আর অন্ধকার, মানে কোনো ইলেকট্রিসিটি নেই, কিছু নেই। ইলেকট্রিসিটি কিভাবে গেল এখানে, তো ইলেকট্রিসিটি যাওয়ার কথা না। তো প্রচন্ড রকম ভয় পেয়েছে তানিম। তো দেখে দরজা আর খুলতেছে না। তো এই পর্যায়ে সে চিন্তা করলো যে আমাকে তো কিছু করতে হবে, এখান থেকে বেরোতে হবে। তো সে চিন্তা করলো যে তার সামনের একটা শেলফ সে নামায় ফেলবে। সেখানে দুধের যেখানে শেলফটা ছিল, সেখানে যে মিল্কের গ্যালন রাখা থাকতো পরপর 2টা 3টা। তো সে দ্রুত ওই দুধের শেলফগুলোর থেকে দুধ নামায় ফেললো এবং মাঝখানটা শেলফ নামায় ফেললো। মোটামুটি একটা ফাঁকা জায়গা হয়েছে, ওইটা দিয়ে তানিম বের হয়ে গেল। সামনের দরজাটা ধাক্কা দিল, দেখলো যে দরজা খুলে গেছে, মানে এই যে এমনি তো বাইরে তো গ্লাসের ডোর, ওইটা খুলে গেছে। সেখান থেকে বের হয়ে আসলো ভেতর থেকে ঠান্ডা, এবং তার কাছে মনে হইতেছে পুরো স্টোরের ভিতরে ঠান্ডা। মানে প্রচন্ড রকমের ভাই পেল যে স্টোরের ভিতরে তার মনে হচ্ছে কুলারের মতো ঠান্ডা। অবাক কাণ্ড। বের এসে দরজাটা লাগাইলো এবং সেই স্পট লাইটের আলো হালকা ভয়ে পড়ছে। এখন তার চোখের সামনে স্পট লাইটের গুলো পিট করে স্পট লাইটের আলো দিলেও নিভে গেল। পুরো স্টোরটা ঘুরঘুরটি অন্ধকার। সে অবাক হয়ে খেয়াল করতেছে স্টোরের বাইরে যে গ্লাস দিয়ে দেখা যাচ্ছে স্ট্রিটের যে আলো, ল্যাম্পের আলো হালকা এখানে আছে, কিন্তু পুরো স্টোর অন্ধকার। মানে কেউ দেখলে মনে করবে মানে স্টোরের সব বাতি নিভাই দিয়ে চলে গেছে ক্লোজ করে কেউ। সে তাড়াতাড়ি হাত বের করে ঘড়ি দেখলো, ঘড়িতে তাকায় দেখতেছে যে 12টা বাজে, 12টা 1। তো সে মনে করতে পারতেছে সে হয়তো 9:30টার দিকে মেবি কুলারে ঢুকছিল। 12টা কিভাবে বেজে গেল, মানে 10টা 11টা 3 ঘন্টা কিভাবে এখানে চলে গেল, তার মাথায় ঢুকতেছে না। তার কাছে এটা মানে একটা অবাক কাণ্ড মনে হলো যে আমি কি প্রায় 2.5-3 ঘন্টা কুলারের ভিতরে। ধরো আমি 9:30টায় ঢুকছি, মনে চিন্তা করতেছে যে 12টা বেজে গেল কেমনে, মানে একদম মিডনাইট হয়ে গেল। তো চিন্তা করতে করতে সে তার মোবাইল ফোন বের করলো। সে তাকায় দেখতেছে মোবাইল ফোনে নেটওয়ার্ক নাই। এই জায়গায় কিন্তু নেটওয়ার্ক বন্ধ হওয়ার প্রশ্নই আসে না, কারণ এটা মানে পুরো হোয়াইট কভারের জায়গা, এখানে নেটওয়ার্ক থাকেই। তো সে মানে খুবই অবাক হয়ে সে তার মোবাইলের যে লাইটটা ফ্ল্যাশ লাইট আছে ভিতরেটা জ্বালায়। সে গেল পেছনের দিকে, যেখানে তার দরজাটা বন্ধ দেখছিল। সে কুলারের দরজার কাছে গিয়ে পুরো অবাক হয়ে গেল যে কুলারের দরজা খোলা, হালকা ফাঁক করে রাখা। মানে কুলারের দরজাটা খুলছে, মানে কেউ ওই যে তার যে ওখানকার যে ক্লিপটা টান দিয়ে খুলছে এবং ফাঁক করে রাখছে দরজা। অন্ধকারের মধ্যে কিন্তু বোঝা যাচ্ছে এরকম। খুব ভয়ে সে ওই মোবাইলের আলো ফেললো ভেতরে, দরজাটা টান দিয়ে খুলে সে চিন্তা করছে আমি এতক্ষণ চাপ দিচ্ছি এখান থেকে, এই দরজা খুলে নাই, মানে কেউ চেপে রাখছে এরকম মনে হয়েছে। তো সে হাত দিয়ে এখান থেকে ডান হাতে চাপ দিয়ে দেখলো যে ঠিকই তার এখানকার ক্লিপ বাঁকা হচ্ছে চাপ দেওয়াতে, মানে খুলে যাওয়ার কথা।
তো সে তাড়াতাড়ি দরজাটা মানে লাগাই দিল, কুলারের লাগায় সে হেঁটে তাড়াতাড়ি যাচ্ছে কাউন্টারের দিকে। সে চিন্তা করছে আমি এখন যে ওনারকে কল দিব যে আপনার এখানে একটু মিস্টেরিয়াস জিনিসপত্র হইতেছে, আমি এখন চলে যাবো, আপনি কাইন্ডলি আসেন, আমি এখানে এরকম থাকতে পারবো না। সেই চিন্তা করতে সে জাস্ট কাউন্টারের কাছাকাছি গেছে দ্রুত। সে কাউন্টারে মানে দিকে তাকাইছে আর কি, জাস্ট ওখানে যে তাকাইছে 1 সেকেন্ডের মধ্যে কাউন্টারের উপরে সে দেখলো যে একটা মানুষের অবয়ব দাঁড়ায় আছে অন্ধকারে। মনে হচ্ছে কেউ যদি দাঁড়ায় থাকে কাউন্টারের মধ্যে, তার মানে সে পুরো বুঝতে পারতেছে ডার্কের মধ্যে আরো ডিপ ডার্ক একটা অবয়ব, অন্ধকার মানে হালকা যে রাস্তার আলো তো হালকা আসতেছে এখানে, এটার মধ্যে বোঝা যাচ্ছে একটা ডিপ অবয়ব ওখানে দাঁড়ায় আছে। তো তানিমের বুকের মধ্যে ধক করে উঠছে এবং সে প্রচন্ড ভয় পেয়ে গেছে। সে আসলে মানে কি করবে বুঝে উঠতে পারতেছে না। তার কাছে কেন জানি মনে হচ্ছে যে ওই যে অবয়বটা তাকে কিছু বলতে চায় এরকম। তো সে করলো কি, ভয় আর কাউন্টারের ধারে কাছে না যায় ঝেড়ে দৌড় দিয়েছে দরজার দিকে। মানে এটা সে অটো রিফ্লেক্সে দিছে, মানে তার আসলে মানে আর মানে সাহসী হয়নি কাউন্টারের ধারে কাছে যাওয়া, দৌড় দিয়ে মেন দরজার দিকে যে ধাক্কা দিচ্ছে, দরজা খোলাই, দরজা খুলে গেল। সে দরজার বাইরে এসে পড়লো, তার পকেটের মধ্যে চাবি ছিল, স্টোরের চাবিটা তার এখানে মানে বেল্টের সাথে লাগানো ছিল এই দিয়ে। তো চাবিটা সে বের করছে, করে দরজাটা লাগাবে, হাত কাঁপতেছে থরথর করে। এই সময় দেখলো ধুম করে মানে পুরা স্টোরের মধ্যে বাতি জ্বলে উঠলো সবগুলো, মানে ভেতরে বাতি, একদম সামনে বাতি ছিল, সবই জ্বলে উঠলো একবারে। তারপরও সে হাত কাঁপতে কাঁপতে সে মানে চাবি লাগাই দিল, লাগাই দিয়ে সে দরজার থেকে বেরোয় তার গাড়িতে আসলো। গাড়ি পার্ক করা ছিল সামনে, গাড়িতে বসে গাড়ি স্টার্ট দিয়ে সে মানে গাড়ি স্টার্ট দিছে, দিয়ে সে লক করে বসছে ভিতরে, এত ভয় লাগতেছে তানিমের। তারপর সে তার সেলফোন বের করলো, পুরো নেটওয়ার্ক আসছে ফোনে। তো দেখতেছে যে তার শরীর কিন্তু এখনো ঠান্ডা ঠান্ডা। তো সে ফোন করলো তার ওনারকে, তার ওনার ফোন ধরলো। তো সে ফোন ধরে বলছেন, মিস্টার আরিফ, আমি আসলে সরি যে আমি এখানে ভয় পেয়েছি আপনার এখানে, আর আমি এত রাত পর্যন্ত এখানে থাকতে পারবো না, আমার এখানে সম্ভব না, আপনি কাইন্ডলি আসেন। আমি কিন্তু জাস্ট এখানে চাবি দিয়ে লাগাইছি, এখানে অ্যালার্ম টালার্ম কিছু সেট করি নাই, কিচ্ছু করা হয়নি। এখন মনে হয় 12:30টার উপরে বাজে, আমি এখন চলে যাব। তো স্টোর যে তাদের ওনার সে বলতেছে, কি বলতেছে এখন 12:30টার উপরে বলতে বাজে, তোমার কি মাথা ঠিক আছে? তুমি তাকায় দেখো কয়টা, ঘড়ি দেখো তুমি। তো সে ঘড়িতে তাড়াতাড়ি তাকাইলো, তাকাইতে গাড়ির যে স্টিরিও সেটার মধ্যে 11:11 বাজে। তো সে বলতেছে যে আশ্চর্য, তো নিজের সাথে সাথে সে তাকাইলো তার মোবাইলের রিসের দিকেও, দেখলো যে হ্যাঁ 11:11 বাজে, আর তার সামনে 11:12 বাজলো। তো তখন সে ফোন ধরলো, বললো, মিস্টার আরিফ, মানে সামথিং ইজ ভেরি রং, কিছু একটা এখানে রং আছে, প্লিজ আমি থাকতে পারবো না, আপনি আসেন, এসে ক্লোজিংটা করেন, আমি চলে যাবো এখানে, আমি তালা মেরে আমার গাড়িতে বসে আছি। তো তিনি বললেন যে ওকে, আমার আধা ঘন্টা সময় দাও। তো তিনি বললেন যে আপনি তাড়াতাড়ি আসেন। তো সে মোটামুটি দরজা বন্ধ করে চুপচাপ ওখানে বসে আছে, মানে প্রচন্ড ভয়। তানিম সে আসলে ওখান থেকে নড়তে পারতেছে না, আবার চলে যেতে পারতেছে না, যেহেতু একটা রেসপন্সিবিলিটি দেওয়া তার কাছে, দোকানের কিছুই বন্ধ করে নেই ভিতরে লাইটটাই। তো অনেকক্ষণ বসে আছে। তো তার কাছে একসময় মনে হলো দোকানটা এরকম একতলা বাড়ির উপরে, তো তার কাছে কেন জানি মনে হলো যে দোকানের যে ছাদের উপরও সে একটা এরকম অবয়ব দেখতেছে। অবয়বটা মনে হচ্ছে একদম কুচকুচে কালো একটা অবয়ব, ডার্ক একটা অবয়ব। ওইটা কোনো মানুষের মতো মানে শরীরে ড্রেস বা কিছু না, মনে হচ্ছে বোধ হচ্ছে অন্ধকারের মধ্যে একটা আরো গাঢ় অন্ধকার। দোকানের ঠিক উপরে একটা উঁচু জায়গা, ওখানে যে ছাদের মতো হয়তো, ওখানে হাঁটাহাঁটি করতেছে এরকম। তো তানিম প্রচন্ড ভয় পেয়েছে। তার মনে হতেছিল যে সে তখনই মানে এখান থেকে জাস্ট ড্রাইভে দিয়ে, সে পার্কে দিয়ে রাখছিল গাড়ি স্টার্ট করে, সে মনে হচ্ছে জাস্ট ড্রাইভে শিফট করে সে তাড়াতাড়ি এখান থেকে টেক অফ করে। কিন্তু সে ওই যে নিজের দায়িত্ববোধের জন্য করতেছে না, নিজের গাড়ির মধ্যে একটু সাহস থাকে, সে দোয়া পড়তেছিল মনে মনে। তো বেশ অনেকক্ষণ পরে, তো আধা ঘন্টা লাগেনি, তার আগেই দেখছে যে ওখানে তার বসের গাড়ি চলে আসছে, এসে তার সামনে থামলো। তো এসে বস নামছে গাড়ির থেকে, সেও নামছে। তো সে নামার সময় তাকায় দেখতেছিল সেই বিল্ডিং এর ছাদের দিকে, তখন কিন্তু কিচ্ছু নাই ছাদের উপরে। তো সে তাড়াতাড়ি ওই গাড়ি থেকে নামলো, নেমে যেয়ে গেল তার বসের দিকে। তো বস বললো, কি হয়েছে, এত ভয় পেয়েছো কেন, কি ব্যাপার? তো সে চাবিটা বাড়াই দিল, গেট খুললো, গেট খুলে তারা দুজন ঢুকলো স্টোরের মধ্যে। সবকিছু নর্মাল যেরকম চলে, হালকা ওই যে ফ্রিজারে গুঞ্জন, হ্যাঁ তার ইসে। কিন্তু ওই সামনেই দেখতেছে যে ওইখানে যাচ্ছে, যে দরজা খুলে বেরিয়েছে দিকে, তারা হেঁটে যেয়ে দেখতেছে ওখানে ওই দুধের ওখান থেকে সে বেরিয়েছে, ওই জায়গাটা ফাঁকা। মানে দরজাটা অটোমেটিক লেগে যায় কুলারের, কিন্তু জায়গাটা এরকম ফাঁকা, মানে দুধ নাই ভিতরে, সে নামা রাখছিল যেরকম। সে বলে তার ওই স্টোর মালিককে যে কি হয়েছে পুরো জিনিসটা। স্টোর মালিক শুনে বলে, আসলে তোমার মাথার মধ্যে ভয় ঢুকে গেছে, তোমাকে মানুষজন বলছে এরকম। তখন তানিম রেগে যায়, তানিম রাগ করে বলে, আপনি কি আমাকে মনে করছেন যে আমি আপনার আর কি করতেছি? আমিও তো একটা শহরের ছেলে, আমাদের শহর অনেক টাফ একটা শহর, এবং আমরা অনেক কিছুর মধ্যে দিয়ে ওখানে যাওয়া আসা করি। এইরকম অনেক হন্টেড জিনিস আমাদের শহরে প্রচলিত কথা।
বাট এইখানে আসলেই কিছু আছে। আপনি এটা আসলে কেমনে কন্ট্রোল করবেন আমি জানি না। এইখানে তো আপনি মানে বিভিন্ন রকম জিনিস নিয়ে কারবার করেন, আপনি অ্যালকোহল বিক্রি করেন, আপনি এখানে ম্যাগাজিন বিক্রি করেন, অনেক রকম ম্যাগাজিন আছে, অনেক ছবি আছে, অনেক কিছু আছে। এগুলো তো আসলে মানে আপনার এখানে তো আপনি পবিত্র করতে পারবেন না জায়গাটাকে। এখানে কিছু ঘটছে তো ঘটছেই। এখন এটা হয়তো কোনো একটা ব্যাপার স্যাপার আছে। যাই হোক ভাই, আপনার চাবি এই যে নেন, থ্যাংক ইউ ভেরি মাচ। আপনি যদি এখন আমার পেমেন্টটা ক্লিয়ার করে দিতে পারেন, অথবা আপনি আমার পরে রেডি করে এখানে আমি নিয়ে যাব। যাই হোক, নো হার্ড ফিলিং। যাক, বসের সাথে এগুলো বলে সেখান থেকে বেরোয় আসে, তো তার বস আর কিছু বলে না তাকে। সে আসলে জানে যে তার এখানে ঘটে, যেহেতু অতীতেও মানুষ কাজ করে নাই, ছেড়ে গেছে এখান থেকে কাজই পাবে। তো তানিম ওখান থেকে ওই দিন ছেড়ে চলে আসে। তানিম ভয় পেয়েছে, এরপর কয়েকদিনই সে ভয় পেত। রাতের বেলা সে যখন থাকতো, সে তার চাচার বাড়িরই, তার চাচার একটা বড় বাসা আর কি, বাসার পেছন দিকেই তার রুমটা ছিল। তো ওই জায়গাটা আবার একটু এলোপ, মানে একটু আলগা, মানে জায়গাটা মানে তার যে রুমটা লিভিং রুমের এই সাইডে, ওখান দিয়ে হেঁটে গেলে তার ওই অ্যাটাচড বাথরুম কিন্তু নাই, তাকে হেঁটে যেতে হতো কমন বাথরুমের দিকে। তো রাতের বেলা যখন সে বেরিত রুমের থেকে, তার কাছে একটু ভয় লাগতো এই তার বাথরুমে যেতে আর কি। কারণ পুরা দেখতো ডাইনিং স্পেসটা ফাঁকা, অন্ধকার, আর তাদের কিচেনটা দেখা যেত, কিচেনের জানলার ওই পাশে তার লেক, ওই তাদের বাসার পাশে একটা লেক আছে, লেক। তো একটু ভয় লাগতো তানিমের কাছে। তো আস্তে আস্তে ঠিক হয়ে যায়, এগুলো আর ই করে না। তো ওই স্টোরটার কথা তানিম বলছে যে ওইটা আসলেই ইসের, এবং পরবর্তীতে উনি নাকি ওইরকম ভাবেই যে ওনার চালাইছে, তিনি ওই অনেক বিদেশিকে রাখছিলেন কাজের জন্য, তারাও ভয় পেত এবং মানুষজন বেশি দিন থাকতো না এখানে। তো এই ছিল তানিমের ঘটনা। আসসালামু আলাইকুম রাসেল ভাই, এবং আসসালামু আলাইকুম লিসেনার্স। আশা করি সবাই ভালো আছেন। রাসেল ভাই, আজকে যেই ঘটনাটি আমি শেয়ার করব, ঘটনাটি আমার ফার্মগেট ব্রাঞ্চের একজন স্টুডেন্ট, তো নাম হলো শরীফ। তো ওর কাছ থেকে ঘটনাটি ঘটেছিল ওর দাদার সাথে। ওর দাদা মানে তৎকালীন সময়, ঘটনাটির সময়টা ছিল 1966 সালের দিকে। ওই সময় উনি ইস্ট পাকিস্তান রেজিমেন্ট, যেটা আমরা ইস্ট বেঙ্গল রেজিমেন্ট বলি আমরা, তো ওই সময় তো ইস্ট পাকিস্তান রেজিমেন্টের নাম ছিল। তো ইস্ট পাকিস্তান রেজিমেন্টে উনি চাকরি করতেন। তো তখন চাকরিতে ঢুকেছেন, খুব বেশি দিন হয় নাই, অল্প কিছুদিন ঢুকেছেন। তো এর মধ্যে আসলে আমরা জানি যে 1965 সালের দিকে মানে পাকিস্তান এবং ভারতের সঙ্গে একটা যুদ্ধ হয় কাশ্মীর ইস্যুতে, এবং ওই 65 সালের যুদ্ধের প্রেক্ষাপটেই কিন্তু বঙ্গবন্ধু 6 দফা দিয়েছিলেন। তার মধ্যে একটা দফা ছিল প্যারামিলিশিয়া বাহিনী গঠন, যা আমাদের আঞ্চলিক নিরাপত্তার জন্য। তো রাসেল ভাই, পাকিস্তানি বাহিনী কিন্তু আমাদের এই অঞ্চলের নিরাপত্তার কথা চিন্তা না করলেও তাদের যেই বর্ডার, সেই চিন্তাটা কিন্তু তারা খুব ভালো মতোই করেছিল। যার কারণে ওরা যে কাজটা করতো, যে পাকিস্তানের পশ্চিম পাকিস্তানের যে বর্ডারটা, ওটা নিশ্চিদ্র নিরাপত্তা ব্যবস্থা জোরদার করার জন্য মানে ওদের জওয়ানদেরকে দিয়ে যতটুকু না কাজ করাতো বা যতটুকু ডিপ্লয়মেন্ট ওখানে করাতো, বাংলাদেশের ইস্ট পাকিস্তান রেজিমেন্ট থেকে জওয়ানদেরকে নিয়ে ওই দুর্গম পাহাড়ি এলাকায় তাদেরকে ডিউটি দিত। মানে ইচ্ছাকৃতভাবে তারা এই কাজটা করতো, যাতে করে ওই ঝুঁকিপূর্ণ জায়গাগুলোতে যাতে বাঙালিরা ডিউটিগুলো করে। তো ওই সময় 1966 সালের দিকে, 65 যুদ্ধের শেষ হওয়ার পর আপনার 66 সালের দিকে, তখন ইস্ট পাকিস্তান রেজিমেন্ট থেকে এক প্লাটুন সৈন্য, একজন সেকেন্ড লেফটেন্যান্টের বাঙালি অফিসারের তত্ত্বাবধানে পাকিস্তানের ডুরান্ড লাইন, যেটা রাসেল ভাই, ডুরান্ড লাইন হচ্ছে পাকিস্তান এবং আফগানিস্তানের মধ্যে সীমানা নির্ধারণকারী রেখা, যেটা অনেক আগে, প্রায় 1893 সালের দিকে ডুরান্ড লাইনটা প্রতিষ্ঠিত হয়েছিল। তৎকালীন ব্রিটিশরা এটা করেছিল। তো ওই ডুরান্ড লাইনের রাসেল ভাই একটা জায়গা আছে, সেটা হলো পেশোয়ার এবং খাইবার পাস। খাইবার পাসটা হচ্ছে আপনার হলো আফগানিস্তানের মধ্যে পড়ে, এবং পেশোয়ারটা পাকিস্তানের মধ্যে। এই পেশোয়ার এবং খাইবার পাসের ঠিক মধ্যবর্তী যে ডুরান্ড লাইনের যে জায়গাটা ছিল, ওখানে খুবই দুর্গম একটা পাহাড়ি অঞ্চল ছিল। ওই জায়গাটাতে মানে পাহারা দেওয়াটা খুব কঠিন একটা কাজ ছিল। তো ওই জায়গাতে 2 প্লাটুন মানে আপনার সীমান্ত রক্ষী মোতায়েন করা হয়। এর মধ্যে 1 প্লাটুন ছিল হচ্ছে পাকিস্তানি, আর 1 প্লাটুন ছিল বাংলাদেশি। তো ওখানে কোম্পানি কমান্ডার একজন পাকিস্তানি মানে মেজর ছিলেন। তো ওখানে বাংলাদেশি যে অফিসারটি গিয়ে, সেকেন্ড লেফটেন্যান্ট পদমর্যাদা যিনি গিয়েছিলেন, তো উনি বাংলাদেশি সোলজারদেরকে নিয়ে ওখানে যাওয়ার পরে দেখা যাচ্ছে যে ওখানে মোটামুটি কোনো মতো থাকার মতো 2টা মানে বিল্ডিংয়ের মতো আছে। ওটাকে ঠিক আসলে বিল্ডিংও বলা যায় না, মানে একদম মানে কোনো একটা বিল্ডিংয়ের ভগ্নাবশেষ বলা চলে আর কি।
এর মধ্যে অপেক্ষাকৃত যেটা খুবই মানে জরাজীর্ণ, এইটাতে বাঙালি সোলজারদেরকে দেওয়া হয়, এই যে এইটাতে তারা থাকবেন। আর যেটা অপেক্ষাকৃত ভালো সুন্দর, সেটাতে পাকিস্তানি সোলজারদেরকে দেওয়া হয়। তো তারা সেখানে তারা যে ওরকম জরাজীর্ণটাই পাবেন এরকমই তারা আশা করেছিলেন, যে তাদের ওখানেই তাদেরকে থাকতে দেওয়া হবে। তো রাসেল ভাই ঘরটা কেমন ছিল, মানে যতটুকু বর্ণনা পেয়েছি, ওখানে আসলে ওরকম মানে থাকার মতো কোনো খাট বা ওরকম বিছানা সেখানে ছিল না। সেখানে সবাইকে ফ্লোরিং করতে হতো, দুই পাশে ফ্লোরিং করতে হতো, মাঝখান দিয়ে হাঁটার পথ ছিল। আমরা দেখুন হসপিটালে যেরকম দেখি আর কি, ওরকম জায়গাটা ছিল, দোতলা বিশিষ্ট ঘর ছিল সেটা। তো ওখানে রাসেল ভাই এমনভাবে রোস্টারটা তারা করেছিল, মানে ডিউটি শিডিউলটা পাকিস্তানিরা করেছিল যে মানে 24 আওয়ার্সই তো সীমানা পাহারা দিতে হয়। তো সেখানে দেখা যেত যে সপ্তাহের 7 দিনের 5 দিনে রাত্রের ডিউটিটা পড়তো বাংলাদেশিদের, মাত্র 2টো দিন তারা রাত্রে ঘুমাতে পারতো, আর 5 দিন মানে পাকিস্তানি সোলজাররা ঘুমানোর সুযোগ পেত। আবার দেখা যেত সকালবেলা যখন সকাল ভোরের আলো ফুটবে, তখন পাকিস্তানিদের সোলজারদেরকে ডিউটি দিত ঠিক বেলা 11টা পর্যন্ত পাকিস্তানি সোলজাররা ডিউটি করতো। আর যখন সূর্য মাথার উপরে এবং বিকাল অবধি, ওই সময় বাংলাদেশি সোলজারদেরকে ডিউটি দিত, মানে প্রখর রোদের মধ্যে, পাহাড়ি অঞ্চল, দুর্গম এলাকা, প্রচণ্ড পানি পিপাসা লাগে সেখানে, ওখানে ডিউটি দিত। মানে এইভাবে যখন আরামদায়ক সময়গুলোতে তাদেরকে ডিউটি দিত। এই জন্য দেখা যেত রাত্রেবেলা ঘুমানোর সময়টা তারা খুব কম পেতেন, মানে 2 দিন মাত্র রাত্রেবেলা একটু কন্টিনিউ তারা ঘুমাতে পারতেন। তো ওই রাসেল ভাই যখন ওই যে ঘুমানোর যে সুযোগটা ওনারা পান সপ্তাহে 2 দিনে, ওই সময় রাতের বেলায় ঘটনাটা মানে ঘটা শুরু করে, এখান থেকে আসলে ঘটনাটা শুরু। তো প্রথমে মানে যার সাথে ঘটনাটা ঘটে, তো উনি রাতের বেলা ঘুমিয়ে আছেন, হঠাৎ করে উনি ফিল করছিলেন যে খসখস খসখস শব্দ। তো অনেক সময় মানে দেখা যায় খসখস কোনো জিনিস দিয়ে যদি ফ্লোর ঝাড়ু দেওয়া যায় যেরকম একটা শব্দ হয়, অমন শব্দ। তো উনি চিন্তা করছিলেন হয়তো বা এমনিতে এই শব্দ আসছে, কিন্তু উনি ভালো করে কি মনে করে একটু শোয়া থেকে মাথা উঁচু করে দেখলেন শব্দটা কোথা থেকে আসে। আসলে একটু বলে রাখি, দুর্গম পাহাড়ি এলাকা, ওখানে কোনো ইলেকট্রিসিটি ছিল না। আর ওই সময় সেই 66 সালের কথা তো আরও ভয়াবহ অবস্থা, ইলেকট্রিসিটির কথা আজ কল্পনাই করা যায় না সেখানে। তো চাঁদের আলো ওই জানালা দিয়ে ঢুকতো, তো ওই অতটুকুতে রাতের বেলা যতটুকু দেখা যেত আর কি। তো রাতের বেলা ওই খসখস শব্দে তো উনি চাঁদের আলো তো দেখছিলেন যে ঠিক হাঁটার যে করিডোরটা, মানে দুই পাশে তো থাকার জায়গা, হাঁটার যে করিডোর, সেই করিডোর দিয়ে কিছু একটা মানে ওই যে ক্রলিং করে আসছে, মানে হামাগুড়ি দিয়ে সামনের দিকে এগিয়ে আসছে। অনেক সময় আমরা দেখি যে হাতে অস্ত্র নিয়ে আর্মিরা যেভাবে মাটিতে ক্রলিং করে এগিয়ে যায়, ঠিক ওরকম করে মনে হচ্ছে কিছু একটা আসছে। আর সেটা দেখে যতটুকু মনে হচ্ছে মানে ছায়ামূর্তির মতো, মানে কালো কুচকুচে ছায়ামূর্তির মতো, কিন্তু আকারে বেশ বড়, ঠিক মানুষের মতোই কিছুটা মনে হচ্ছে আর কি। এরকম ক্রলিং করে আসছে এবং খসখস শব্দ হচ্ছে। তখন উনি প্রথম দিকে চিন্তা করছেন হয়তোবা মানে এমনিতে তো কম ঘুমানো হয়, হয়তোবা চোখে ওর নেই, হয়তোবা অন্য কিছু দেখছেন বা ভুল দেখছেন এরকম কিছু। তো উনি দেখলেন না, আসলেই ঠিক। তখন ওনাদের কাছে কিন্তু রাসেল ভাই কিছু কিছু ছোট ছোট টর্চের মতো কিছু দেওয়া হয়েছিল, মানে বাতি দেওয়া হয়েছিল। তো ওই জিনিসগুলো ব্যাটারিতে চলতো, রাতের বেলা ডিউটি করার জন্য ওনারা ওই জিনিসগুলো ব্যবহার করতেন। তখন ওনার বিছানার পাশেই, বালিশের পাশেই ওই জিনিসটা ছিল। উনি ওই জিনিসটা নিয়েই সাথে সাথে আলোটা জ্বালান, আলোটা জ্বালিয়ে দেখে না ওখানে কিছু নাই, সাথে সাথে শব্দটা, খসখস শব্দটাও মিলিয়ে যায়। তখন উনি চিন্তা করেন যে যারা সঙ্গী আছে তারা তো অনেক সারাদিন অনেক কষ্ট করেছে, ঘুমাচ্ছে, এখন আর তাদেরকে ঘুম থেকে জাগাবো না, সকালে বিষয়টা বলবো। তো সকাল হয়ে যায় রাসেল ভাই, উনি আসলে ওই কথাগুলো মানে বলার মতো সুযোগও পান নাই কাউকে, মানে এতটা প্রেশারে ছিল বিভিন্ন ব্যস্ততার মধ্যে যে উনি কাউকে যে কথাগুলো বলবেন সেই সুযোগটাও পায় নাই। আর উনি বিষয়টা একটু অ্যাভয়েড করে যাওয়ারও চেষ্টা করছেন, যে বললে পারে হয়তো সঙ্গীদের মধ্যে একটা উত্তেজনা সৃষ্টি হতে পারে, ভয় পেতে পারে, এই জন্য বলে নেই। আর তাছাড়া দেখা যাচ্ছে রাসেল ভাই এই সশস্ত্র বাহিনীতে এই সমস্ত বিষয়গুলো কিন্তু কোনো পাত্তা দেওয়া হয় না স্বাভাবিকভাবেই, তারা এগুলো অতটা বিশ্বাসও করেন না, এই জন্য ওইভাবে উনি বলেনও নাই। এর মধ্যে রাসেল ভাই ওনারা খেয়াল করছিলেন যে ওনাদের যে পাকিস্তানি যারা, ওনাদের যে কলিগ যারা আছেন, যে সমস্ত জওয়ানরা ওনাদের সাথে ডিউটি করে, তারা তাদের চেহারা মলিন, মানে তারা কিছু একটা নিজেরা কানাঘুষা করে কিন্তু ওদেরকে কিছু বলে না।
তো ওনারা চিন্তা করেন কি ব্যাপার, ওদের কি সমস্যা হয়েছে যে ওরা কিছু বলে না কেন, বা ওরা জিজ্ঞাসা করে না। স্বাভাবিকভাবেই পাকিস্তানিরা বাঙালি সোলজারদেরকে কিন্তু বিভিন্নভাবে হেয় প্রতিপন্ন করতো, বিভিন্ন আজে বাজে শব্দ ব্যবহার করে হেয় প্রতিপন্ন করতো। তারপরে আমরা দেখা যেত যে আপনার ওরা ওই বিষয়টা আর বলে নাই, কিন্তু ওনারা ফিল করছিলেন যে কিছু একটা হচ্ছে। তারপরে আপনার পরবর্তী আবার যখন ওই রাতে যেদিন ঘুমানোর ডিউটি মানে এটা আসলো আর কি, আসার দিন ওই দিন আর একজন যিনি বাংলাদেশে জওয়ান ছিলেন উনি ওই দিন আরেকটা বিষয় ফিল করছিলেন। তো উনি ফিল করছিলেন মানে উনি যখন পরবর্তীতে বলেছিলেন সেটা হচ্ছে যে জানালা দিয়ে আবার দরজার নিচ দিয়ে এরকম ওই ক্রলিং করে, মানে জানালা দিয়ে টিকটিকি যেভাবে হেঁটে বেড়ায় ওরকম করে দেয়াল বেয়ে বেশ কিছু জিনিস ছায়ামূর্তির মতো হেঁটে হেঁটে ওই সারা রুমের মধ্যে হেঁটে বেড়াচ্ছে। তো এই দৃশ্য দেখে উনি আসলে চিৎকার করে ওঠেন এবং সব সঙ্গী সাথীদের ঘুম ভেঙে যায়। তো ঘুম ভেঙে যাওয়ার পর তখন তারা উঠে দেখে কিছুই নাই। তখন আর কি প্রথম যিনি দেখেছিলেন উনি বলেন যে হ্যাঁ আমিও তো একদিন এরকম দেখেছিলাম, কিন্তু কাউকে তো বলি নাই, তোমরা ভয় পাবা এই চিন্তা করে কাউকে বলি নাই। তখন বলে যে আসলে এখানে কোনো সমস্যা আছে, কিন্তু ওনাদের ওই রাতের বেলা চিৎকার চেঁচামেচিতে ওই পাশের যার বিল্ডিং এ ছিল ওনারাও চলে আসেন যে কি হয়েছে। তখন এই ধরনের তখন বিষয়গুলো শেয়ার হয়, তখন একে অন্যের সাথে শেয়ার করেন হ্যাঁ আমাদের ওখানে ওই ধরনের সমস্যা হচ্ছে, আমরাও দেখছি কিন্তু তোমাদেরকে বলি নাই। তখন বিষয়টা মানে পুরো ক্যাম্পে একটা আলোচিত বিষয় হয়ে দাঁড়ায় যে এরকম ঘটনা দুই জায়গাতেই ঘটছে, এখন কি করা যায়। তখন ওখানকার অফিসার যিনি ছিলেন উনি দিলেন যে রাতের বেলা পাহারা বসাতে হবে, পাহারা বসে দেখি কেউ আসে কিনা, এরকম রাতের বেলা আমরা পর্যায়ক্রমে ডিউটি দেবো। ওই ডিউটির দায়িত্ব রাসেল ভাই বাংলাদেশের সোলজারদেরকে দেওয়া হয় যে রাতের বেলা তোমরা ডিউটি দিবা এই ভয়ঙ্কর একটা কাজে। তখন ওনারা ডিউটিতে বসেন। তো বসার পরে রাসেল ভাই একজন বাংলাদেশি জওয়ান যিনি, তো উনি যখন ডিউটি দিচ্ছেন রাতের বেলা হঠাৎ করে দূর থেকে উনি লক্ষ্য করছিলেন যে রাসেল ভাই যে অনেক সময় আমরা দেখি যে রাতের বেলা কুকুর বা বিড়ালের চোখগুলো জল জল করে, তখন উনি দূর থেকে ফলো করছিলেন যে অনেকগুলো চোখ জল জল করছে। তো দেখে মনে হচ্ছিল যে নেকড়ের চোখ এরকম মনে করছিল উনি। তখন উনি চিন্তা করেন হয়তো পাহাড়ি নেকড়ে হতে পারে, অ্যাটাক করার জন্য রাতের বেলা আসতে পারে। এই চিন্তা করে উনি নেকড়েদেরকে তাড়ানোর জন্য উনি ফায়ার করেন। তো উনি দেখলেন যে ফায়ার করলে তো নেকড়েরা চলে যাওয়ার কথা, তা কিন্তু হচ্ছে না, বরং চোখ যেখানে ধরেন যে 10টা ছিল সেখানে মনে হচ্ছে এখন 20টা, কিছুক্ষণ পর আরো বাড়ছে, কিন্তু এবং চোখগুলো মনে হচ্ছে আস্তে আস্তে কাছে আসছে, আরো বেশি জল জল করছে। তখন উনি আবার ফায়ার করেন, কিন্তু ফায়ারে আসলে কোনো লাভ হয় না, মানে ওই জিনিসগুলো যায় না, বরং আরো কাছে আসছে এমন মনে হচ্ছে। তখন উনি আসলে সত্যি ভয় পেয়ে যান মারাত্মক, তখন উনি সেন্সলেস হয়ে যান ওখানে। ফায়ারের শব্দে যখন অন্যরা প্রথম দিকে মনে করেছিল যে হয়তো বা এমনি অনেক সময় সতর্কতামূলক ফায়ার করা হয়, কিন্তু যখন বারবার ফায়ার করছিলেন তখন লোকজন চলে আসে যে কি হয়েছে, পরে দেখুন উনি সেন্সলেস হয়ে পড়ে আছেন, পরে তাকে উদ্ধার করা হয়। তখন উনি ঘটনাগুলো বলেন রাসেল ভাই। এরপর রাতের বেলা রাসেল ভাই যখন ওনারা ডিউটিতে যেতেন তখন অনেক বড় আকৃতির মানে পাহাড়ি কুকুরের মতো রাতের বেলা কুকুর দেখতেন ওনারা, কিন্তু লোকাল যে সমস্ত লোকজন ছিল তাদের কাছে শুনে বলে যে আমরা কিন্তু কখনোই এই ধরনের জিনিস দেখি নাই। স্থানীয় যারা তাদের সাথে যখন কথা বলেছে তারা বলেছে আমরা কখনো এই ধরনের কোনো জিনিস দেখিনি। কিন্তু রাসেল ভাই এইখানে তাহলে কি এমন ঘটনা আছে যার কারণে ওরা এই বিষয়টা দেখছেন? পরবর্তী লোকালি লোকজনের কাছ থেকে জানা যায় ওখানে একটা ছোটখাটো একটা জনপদের মতো ছিল, হঠাৎ কোনো একটা কারণে কোনো একটা অসুখে, কি অসুখ কেউ বলতে পারে না, হঠাৎ করে কোনো একটা অসুখের কারণে ওই জনপদের প্রায় সবাই মারা যায়। হ্যাঁ, হাতে গোনা যে কয়েকজন জীবিত ছিল ওনারাই ওই জায়গা ছেড়ে চলে যায়। আর ওই যে বিল্ডিংগুলো রাসেল ভাই যেটা ছিল ওনারা যেটা থাকতেন এটা কিন্তু ওই জনপদেরই, মানে যেগুলো একটু পাকাপোক্ত বাড়ি ছিল। কি যে অসুখ ছিল বা কি হয়েছিল, এরপর থেকে রাসেল ভাই ওই জায়গাতে ডিউটি দেওয়া বন্ধ করে দেওয়া হয়, ওনারা ওখান থেকে চলে আসেন। তারপরে ওইখানকার অবস্থা যে কি আর পরবর্তীতে জানা যায় নাই, কারণ ওটা তো আমরা তো স্বাভাবিকভাবে পাকিস্তানের ওই জায়গাটাতে কি হবে স্বাভাবিক জানার কথাও না। তো এটাই ছিল রাসেল ভাই ঘটনা। হ্যালো লিসেনার্স, হ্যালো রাসেল ভাই, আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন, ভালোর দলে আছেন। আমার নাম রিপন, আমি লালমিহাট থেকে বলতেছি। আজকে যে ঘটনাটা আমি আপনাদের মাঝে শেয়ার করব, এই ঘটনাটা আমাকে পাঠিয়েছেন রাসেল ভাই। রাসেল ভাই আপনার নামে নাম তার বাড়ি হচ্ছে গাইবান্ধা জেলার কাশিমপুর গ্রামে। তো তিনি যেভাবে আমাকে লিখেছেন ঘটনাটা আমি চেষ্টা করব তার মতো করে ঘটনাটা আপনার কাছে শেয়ার করার। তো আমি সরাসরি ঘটনায় চলে যাচ্ছি। তিনি বলেন যে আমি সরাসরি রাসেল ভাইয়ের মতো করে এই ঘটনাটা বলতেছি।
আমার নাম রাসেল। আজ থেকে প্রায় 18 বছর আগের একটি ঘটনা আপনাদের সঙ্গে শেয়ার করছি। ঘটনাটা ঘটেছিল গাইবান্ধার চর কাশিমপুর গ্রামের একটি প্রত্যন্ত গ্রামে। তখন আমার বয়স ছিল প্রায় 17 বছর। আমাদের বাড়ির পাশে ছিল বিশাল একটা বাঁধঝড়। গ্রামের বয়স্ক লোকজন বলতেন সন্ধ্যার সময় ওই বাঁধঝড়ের পাশ দিয়ে একা না যেতে, কিন্তু আমরা তখন তরুণ ছেলেরা এসব কথা বিশ্বাস করতাম না। একদিন সন্ধ্যার পাশে বাজার থেকে ফিরতে আমার বেশ দেরি হয়। রাত তখন প্রায় 10টা। আকাশে মেঘ ছিল, চাঁদের আলো ঠিকমতো ছিল। ছিল বলতে বেশি ছিল না, হালকা ছিল। তো হাতে একটা আমার টর্চ লাইট নিয়ে আমি বাড়ির দিকে হাঁটা দিচ্ছিলাম। তো বাড়ি ফিরতে হলে সেই বাঁধঝড়ের পাশ দিয়ে আমাকে যেতে হতো। বাঁধঝড়ের কাছাকাছি পৌঁছানোর পর হঠাৎ আমার মনে হলো কেউ একজন আমার পিছনে পিছনে হাঁটতেছে। আমি থামলাম, পিছনে টর্চের আলো ফেললাম, কাউকে দেখতে পেলাম না। তো আবার আমি হাঁটা শুরু করলাম। কিছু দূর যাওয়ার পর আমি আবার স্পষ্ট শুনতে পেলাম যে কারো পায়ের শব্দ। তো আমি দাঁড়াতেই সেই শব্দটাও যেন থেমে গেল। এবার একটু ভয় লাগতে শুরু করলো। দ্রুত হাঁটতে লাগলাম, কিন্তু অদ্ভুত ব্যাপার হলো আমার হাঁটার গতি যত বাড়তেছিল পিছনের শব্দটাও তত দ্রুত হচ্ছিল। হঠাৎ বাঁধঝড়ের ভিতর থেকে একটা নারী কণ্ঠ শুনতে পেলাম, রাসেল দাঁড়াও। আমি এটা শুনে ভয়ে জমে গেলাম। গ্রামের সেই এলাকায় আমার নাম জানার মতো কেউ থাকার কথা নয়। আর এত রাতে এই সময়ে কোনো নারী সেখানে থাকার প্রশ্নই ওঠে না। আমি ভয়ে ভয়ে পিছনে তাকালাম। টর্চের আলোয় দেখলাম বাঁশঝড়ের ফাঁক দিয়ে একটা সাদা কাপড় পরা একটা অবয়ব দাঁড়িয়ে আছে। মুখ স্পষ্ট দেখা যাচ্ছিল না, কিন্তু মনে হচ্ছিল সে আমার দিকে তাকিয়ে আছে। আমি আর 1 সেকেন্ডও সেখানে দাঁড়াইনি, প্রাণপণে দৌড়ে বাড়ির দিকে চলে আসি। বাড়িতে এসে হাঁপাতে হাঁপাতে সব ঘটনা বাড়িতে খুলে বললাম। আমার দাদি তখন চুপ হয়ে গেলেন। কিছুক্ষণ পর তিনি বললেন, তুই কি বাঁধঝড়ের মাঝখানের পুরনো কবরটার কথা জানিস? আমি অবাক হয়ে জিজ্ঞেস করলাম, কবর? কিসের কবর? দাদি বললেন, অনেক বছর আগে এই জায়গায় এক অল্প বয়সী মেয়ের রহস্যজনক মৃত্যু হয়েছিল। তারপর থেকেই মাঝে মধ্যে লোকজন রাতের বেলা ওই নারী কণ্ঠ শুনতে পায় এবং তাদের নিজের নামে আর কি ডাক শুনতে পায়। আমি তখনও ভাবছিলাম যে হয়তো আমি ভয়ের কারণে ভুল দেখেছি, কিন্তু রাসেল ভাই, পরের রাতে আমার সাথে যা ঘটেছিল সেটা ছিল আমার জীবনের একটা ভয়ঙ্কর অভিজ্ঞতা। তো পরের দিন সেদিন রাতে আমি আসলে আমার বেশি একটা ঘুম ভালো হয়নি। বারবার মনে হচ্ছিল যে কেউ যেন আমার দিকে তাকিয়ে আছে। রাত তখন প্রায় 2টা। হঠাৎ ঘুমের মধ্যে আমার নাম ধরে ডাক আমি শুনতে পেলাম, রাসেল, রাসেল। তো প্রথমে মনে হলো যে স্বপ্ন দেখছি, কিন্তু চোখ খোলার পর আমি চোখ খোলার পরেও ডাকতে শুনতে পেলাম। আমি বিছানায় উঠে বসলাম। আবার সেই কণ্ঠস্বর, রাসেল, রাসেল, বাইরে আসো। কণ্ঠটা ছিল এক নারীর, খুবই মায়াবী। আমার এটা শোনার পর আমার শরীর যেন ঠান্ডা হয়ে গেল। ঘরের জানালার ফাঁক দিয়ে আমি বাইরে তাকানোর চেষ্টা করলাম। চারিদিকে নিস্তব্ধতা, শুধু দূরে ব্যাঙের ডাক শোনা যাচ্ছিল। কিন্তু তখনই আমি এমন কিছু দেখলাম যা আমি আজও ভুলতে পারিনি। আমাদের উঠানের মাঝখানে একটা নারী দাঁড়িয়ে আছে। সেই মেয়েটা বা সেই নারীটা সাদা কাপড় পরা, চুলগুলো মুখের উপর ঝুলে আছে। সে নড়ছে না, সে শুধু দাঁড়িয়ে আছে। তো ভেবেছিলাম হয়তো আমি ভুল দেখতেছি, বা আমি যেহেতু ভুল ধরনের কিছু ভাবতেছি। আবার সাহস করে তাকালাম জানালা দিয়ে, কিন্তু এবার সেখানে কেউ ছিল না। এবার আমি ঘামতে শুরু করলাম। ঠিক তখন পাশের ঘরে ঘুমিয়ে থাকা আমার ছোট চাচা হঠাৎ চিৎকার করে উঠলেন। সবাই আমরা দৌড়ে গেলাম। চাচা কাঁপতে কাঁপতে বললেন, তিনি স্বপ্নে দেখেছেন একজন সাদা কাপড় পরা নারী তাকে বলতেছে, বাঁধঝড়ের নিচে যা চাপা আছে সেটা খুঁজে বের করো। কথা শুনে ঘরের সবাই যেন স্তব্ধ হয়ে গেল, কারণ আমি কাউকে আমার দেখার ঘটনার কথা কাউকে বলিনি। তো পরের দিন সকালে গ্রামের কয়েকজন বয়স্ক লোককে বিষয়টি জানানো হলো। তাদের মধ্যে একজন বৃদ্ধ ছিলেন, তার নাম হলো আব্দুল গফুর। তো তিনি দীর্ঘশ্বাস ফেলে বললেন, আমি জানতাম একদিন না একদিন এই ঘটনাগুলো আবার ঘটতে শুরু করবে। আমরা সবাই তার দিকে তাকালাম। বৃদ্ধ জানালেন,
প্রায় 30 বছর আগে গ্রামের এক মেয়ের নিখোঁজ হওয়ার ঘটনা নিয়ে অনেক গুঞ্জন ছিল। কয়েকদিন পর তার লাশ পাওয়া যায়নি, তো কয়েকদিন পরেও তার লাশ পাওয়া যায়নি, কিন্তু সবাই সন্দেহ করতো যে তাকে হত্যা করে বাঁশঝড়ে আশেপাশে কোথাও যেন মাটি চাপা দেওয়া হয়েছিল। কেউ কখনো সত্যটা খুঁজে পায়নি। তো সেদিন সন্ধ্যায় গ্রামের কয়েকজন সিদ্ধান্ত নিলেন যে পরের দিন সকালে বাঁশঝড়ের ভিতর কবর খোঁজা হবে। কিন্তু সেই রাতে ঘটলো আর এক ভয়ঙ্কর ঘটনা। রাত প্রায় 12টার দিকে গ্রামের 3জন যুবক বাঁশঝড়ের পাশ দিয়ে যাওয়ার সময় দেখলো বাঁশঝড়ের মাঝখানে অদ্ভুত নীলচে আলো জ্বলছে। তারা ভেবেছিল কেউ হয়তো লণ্ঠন নিয়ে দাঁড়িয়ে আছে, কিন্তু কাছে যেতেই আলোটি ধীরে ধীরে মানুষের আকৃতি নিতে শুরু করলো। আর সেই আকৃতির মুখ থেকে ভেসে এলো একটি বাক্য, আমাকে খুঁজে বের করো। তো দেখা যায় যে এরকম নারী কণ্ঠে শোনার পর তো তারা হলো ভয় পেয়ে গ্রামে ছুটে চলে আসে, এবং পরের দিন সকালে পুরো গ্রাম যেন সেই বাঁশঝড়টার জায়গায় জড়ো হয়ে যায়। তো যেহেতু ঘটনাগুলো প্রায় ছড়িয়ে যাচ্ছিল, তো সকাল 8টার দিকে গ্রামের প্রায় 20-25 জন মানুষ সেই বাঁশঝড়ের কাছে জড়ো হয়। সবার হাতে কোদাল, শাবল আর দা। গ্রামের সবচেয়ে বয়স্ক ব্যক্তি আব্দুল গফুর চাচা একটি নির্দিষ্ট জায়গা দেখিয়ে বললেন, যদি কিছু থাকে তাহলে এই দিকেই থাকার কথা। আমরা কয়েকজন যুবক মাটি খোঁড়া শুরু করলাম। প্রথমে আধা ঘন্টা কিছুই পেলাম না, কিন্তু হঠাৎ একজনের কোদালে শক্ত কোনো কিছুর সঙ্গে আঘাত করলো। একটা ঠক করে একটা শব্দ হলো। সবাই আমরা থেমে গেলাম। সাবধানে আমরা মাটি সরানো শুরু হলো। তো কিছুক্ষণ পর একটি পুরনো কাঠের বাক্সের মতো কিছু একটা বেরিয়ে এলো। বাক্সটি দেখতে অনেক পুরনো ছিল, বেশিরভাগ অংশ পচে গিয়েছে সেই কাঠের বাক্সে। গ্রামের লোকজন ভয়ে কেউ কাছে যেতে চাইছিল না। অবশেষে কয়েকজন সাহস করে সেই বাক্সটি খুলে ফেললো। ভিতরে ছিল পুরনো কাপড়, একটি রূপার নূপুর এবং একটি বিবর্ণ সাদা কালো ছবি। ছবিতে একটি তরুণী দেখা যাচ্ছিল, বয়স হবে 18 থেকে 20 বছর। তো আব্দুল গফুর চাচা ছবিটি দেখেই কেঁপে উঠলেন। তিনি ধীরে ধীরে বললেন, এটা তো রহিমা। তো গ্রামের সবাই একথা শুনে অবাক হয়ে গেল। রহিমা ছিল সেই মেয়ে যে প্রায় 30 বছর আগে নিখোঁজ হয়ে গিয়েছিল। কেউ তার কোনো খোঁজ পায়নি। তো বাক্সটা পাওয়ার পর গ্রামের মানুষের মধ্যে আরো আতঙ্কিত হয়ে পড়লো আর কি। কিন্তু আসল ঘটনা তখনও সামনে আসেনি। সেদিন রাতেই আমি আর আমার বন্ধু সোহেল বাড়ির উঠানে বসে কথা বলছিলাম। রাত তখন প্রায় 11টা। তো হঠাৎ গ্রামের মসজিদের দিক থেকে একজন লোক দৌড়ে এসে খবর দিল কবরস্থানের পাশে অদ্ভুত এক ঘটনা ঘটেছে। তো আমরা কয়েকজন সেখানে ছুটে গেলাম। যে দেখি কবরস্থানের এক কোণে একটা পুরনো কবরের মাটি ফেটে গেছে। চারপাশে অনেক মানুষ দাঁড়িয়ে আছে, কেউ কাছে যেতে সাহস পাচ্ছে না। এমন সময় গ্রামের ইমাম সাহেব সেখানে এসে কোরআন তেলাওয়াত করলেন, এবং যখন তিনি কোরআন তেলাওয়াত করা শুরু করলেন, ধীরে ধীরে পরিবেশ যেন শান্ত হতে থাকলো। কিন্তু তখনই একজন বৃদ্ধ সামনে এসে একটি কথা বললেন, যা শুনে সবাই অবাক হয়ে যায়। তিনি বললেন, রহিমা নিখোঁজ হয়নি, তাকে হত্যা করা হয়েছে। এ কথা শুনে চারিদিকে নীরবতা নেমে এলো। বৃদ্ধ জানালেন, তিনি বহু বছর ধরে এই গোপন কথা নিজের মধ্যে লুকিয়ে রেখেছেন। ঘটনার রাতে তিনি কয়েকজন মানুষকে বাঁশঝড়ের দিকে যেতে দেখেছিলেন, এবং তাদের মধ্যে একজন ছিল গ্রামের প্রভাবশালী ব্যক্তি। ভয়ে তিনি কখনো কাউকে কিছু বলেননি, কিন্তু এখন মনে হচ্ছে সত্যিটা আর লুকিয়ে রাখা যাবে না। সেই রাতে গ্রামের কয়েকজন সিদ্ধান্ত নিলেন পুরো সত্যটা খুঁজে বের করার। তো কিন্তু কেউ জানতো না সত্যের যত কাছে তারা পৌঁছাবে, ততই ভয়ঙ্কর সব ঘটনা ঘটতে শুরু করবে। কারণ পরের রাতেই রহিমার পুরো বাড়ির ভিতর থেকে ভেসে আসা কান্নার শব্দ পাওয়া যাচ্ছিল। তো সেদিন রাতে গ্রামের মানুষ স্বাভাবিকের চেয়ে অনেক আগেই ঘরের দরজা জানালা বন্ধ করে দেয় এবং তারা ঘুমিয়ে পড়ে। তো রাত প্রায় 1টা, রাত 1টা হঠাৎ গ্রামের দক্ষিণ পাড়ায় অবস্থিত রহিমাদের পরিত্যক্ত বাড়ির থেকে কান্নার শব্দ শোনা যায়। শুরুতে অনেকেই ভেবেছিল যে কোনো বিড়াল বা শেয়ালের আওয়াজ, কিন্তু কিছুক্ষণ পর সেই কান্নার আওয়াজটা যেন স্পষ্ট হলো। এটা কোনো শিয়াল বা কোনো কিছুর আওয়াজ নয়, এটা একটা নারীর কণ্ঠের কান্নার আওয়াজ, দীর্ঘ এবং করুণ, যেন বুক ভাঙা কান্নার আওয়াজ। যেন কেউ বছরের পর বছর ধরে জমে থাকা কষ্ট যেন কান্না করে তার দুঃখগুলো ভুলে যাচ্ছে। সেই কান্না শুনে গ্রামের অনেক সাহসী যুবক, বিশেষ করে জাহিদ এবং
সে হাতের টর্চ লাইট নিয়ে সেই ঘটনাস্থলে যায় এবং তার সঙ্গে আরও দুজনে যাওয়ার কথা ছিল, কিন্তু বাড়ির কাছে পৌঁছানোর আগেই তারা ভয় পেয়ে ফিরে আসে। তো জাহিদ একাই এগিয়ে যায়। এরপর সারা রাত তাকে আর কেউ দেখতে পায়নি। পরের দিন ফজরের আজানের কিছুক্ষণ আগে খবর ছড়িয়ে পড়ে জাহিদকে রহিমাদের বাড়ির পিছনে পাওয়া গেছে। আমরা সবাই সেখানে ছুটে যাই। গিয়ে দেখি যে জাহিদ একটা আম গাছের নিচে অচেতন অবস্থায় পড়ে আছে। মানে তার জ্ঞান ছিল না, তার শরীরে কোনো আঘাতের চিহ্ন ছিল না, কিন্তু মুখ ভর্তি ছিল আতঙ্ক। যখন সে জ্ঞান ফিরে তার প্রচন্ড পরিমাণ মুখ ভর্তি আতঙ্ক ছিল, যেন সে এমন কিছু দেখেছে যা ভাষায় প্রকাশ করা সম্ভব নয়। কিছুক্ষণ পর তার জ্ঞান ফিরলে সবাই জানতে চাইলো কি ঘটেছিল। জাহিদ কাঁপতে কাঁপতে বলল, আমি বাড়ির ভিতরে ঢুকেছিলাম, সে সময় দেখি সে বলতে লাগলো যে ভিতরে ঢোকার পর দেখলাম একটা ঘরে ক্ষীণ আলো জ্বলছে, অথচ বাড়িটা বহু বছর ধরে পরিত্যক্ত। আমি আলোটার দিকে এগিয়ে গেলাম, তারপর দেখলাম সাদা কাপড় পরা একজন নারী মাটিতে বসে খাটতেছে। আমি ভাবলাম গ্রামের কেউ হয়তো মজা করতেছে বা কেউ কষ্টে কান্না করতেছে, কিন্তু যখন সে ধীরে ধীরে মুখ তুললো, এই পর্যন্ত বলে জাহিদ থেমে গেল। এটা বলার পর তার জন্য শরীর কাঁপতেছিল। অনেকক্ষণ পরে সে বলল, তার চোখ ছিল না, শুধু কালো অন্ধকার, চোখের জায়গায় যেন কালো অন্ধকার দেখাচ্ছিল। তো এটা শুনে সবাই যেন বেশ অবাক হয়ে গেলেন এবং জাহিদ ভাই আরো বললেন, সে আমার দিকে তাকিয়ে বলল, সত্যিটা ওদের কাছে আছে, পুকুরের পশ্চিম পাড়ে খুঁজে দেখো। এই কথাটা নারী অভাবটা বা না সেই মেয়েটা বলল। এই কথা বলার পর সে আর কিছুই মনে করতে পারেনি। তো সেদিন দুপুরের গ্রামের কয়েকজন বয়স্ক মানুষ মিলে পুকুরের পশ্চিম পাড়ে খোঁজ শুরু করেন। পুকুরটি ছিল রহিমাদের বাড়ির ঠিক কিছুটা দূরে। তো বহু বছর ধরে কেউ সেখানে যেত না, কারণ এলাকাটা ঝোপঝাড়ে ভরা ছিল। তো কয়েক ঘন্টা খোঁজাখুঁজির পর একটা পুরোনো মরিচা ধরা লোহার ট্রাঙ্ক পাওয়া যায়। ট্রাঙ্কটা মাটির অনেক নিচে চাপা ছিল। তো সাবধানে সেটি খুলতেই ভিতর থেকে বেরিয়ে আসে কিছু পুরোনো কাপড়, কয়েকটি চিঠি, একটি ডায়েরির প্রথম পাতাতে লেখা ছিল যে, আমার নাম রহিমা, যদি কেউ এই ডায়েরি খুঁজে পায় তাহলে সে আমার মৃত্যুর সত্য জানতে পারবে। শুধু এই কথাটা লেখা ছিল। তো এই লেখাটা পড়তেই সবার শরীর যেন শিউরে ওঠে, কারণ এত বছর পর প্রথমবারের মতো মনে হচ্ছিল রহিমার সঙ্গে আসলে কি ঘটেছিল তার উত্তর পাওয়া যেতে পারে, কিন্তু ডায়েরির শেষ কয়েকটা পৃষ্ঠা ছেঁড়া ছিল। আর ঠিক সেই ছেঁড়া পাতাগুলো হয়তো লুকিয়েছিল হত্যাকারীর নাম। সেই রাতে গ্রামের কয়েকজন ডায়েরি পড়ার জন্য একত্রিত হয়, কিন্তু মাঝরাতে এমন একটি ঘটনা ঘটে যার পর গ্রামের মানুষ নিশ্চিত হয়ে যায় যে কেউ বা কিছু সত্য প্রকাশ করতে চাইছে না, বা কেউ প্রকাশ করতে চাইছে না, আবার কেউ বা সেটা লুকিয়ে রাখতে চাচ্ছিল। তো সেই রাতে গ্রামে মসজিদের পাশে একটি ঘরে গ্রামের কয়েকজন বয়স্ক মানুষ, ইমাম সাহেব এবং আমরা কয়েকজন যুবক একত্রিত হলাম। উদ্দেশ্য ছিল যে ডায়েরির বাকি অংশ, রহিমার জীবনের শেষ দিনগুলোর ঘটনাগুলো জানার চেষ্টা করা। ডায়েরিতে লেখা ছিল যে রহিমা গ্রামের একজন প্রভাবশালী ব্যক্তির ছেলের সঙ্গে বিয়ে প্রস্তাব দেওয়া হয় এবং প্রস্তাব পরবর্তী প্রত্যাখ্যান করেছিল। তো এরপর থেকে তাকে বিভিন্নভাবে হুমকি দেওয়া হচ্ছিল, কিন্তু ডায়েরির শেষ অংশ না থাকায় হত্যাকারীর নাম জানা যাচ্ছিল না। তো রাত তখন প্রায় 12টা। তো হঠাৎ বাইরে প্রচন্ড ঝড় শুরু হলো। অদ্ভুত ব্যাপার ছিল, আকাশে বৃষ্টি ছিল না, কিন্তু চারিদিকে বাদঝড়গুলো এমনভাবে দুলছিল যেন কেউ সেগুলো টেনে ঝাঁকাচ্ছে। ঘরের ভিতর সবাই চুপ হয়ে গেল। ঠিক তখনই দরজার বাইরে কারো হাঁটার শব্দ শোনা গেল ধীরে ধীরে। তো শব্দটা এসে দরজা যেন সামনে এসে থেমে গেল, কিন্তু বাইরে কাউকে দেখা গেল না। ইমাম সাহেব কোরআন তেলাওয়াত শুরু করলেন। কয়েক মিনিট পর পরিবেশ আবার স্বাভাবিক হয়ে এলো। তো পরের দিন সকালে গ্রামের সেই বৃদ্ধ, যিনি বহু বছর আগে কিছু দেখেছিলেন বলে দাবি করেছেন, তো তিনি সবাইকে ডেকে পাঠালেন। তিনি জানালেন যে আর সত্য রুকিয়ার কোনো মানে নেই। তিনি কাঁপা কণ্ঠে বললেন যে, সেদিন রাতে আমি দেখেছিলাম গ্রামের প্রভাবশালী ব্যক্তি, তার নাম হলো করিম এবং তার দুই সহযোগী রহিমাকে জোর করে বাঁশঝড়ে দেখে নিয়ে যাচ্ছিল। তো গ্রামবাসীরা হতবাক হয়ে গেল। করিম বহু বছর আগেই মারা গিয়েছে, আর তার দুই সহযোগীও একজন মৃত, শুধু একজন তখনও জীবিত ছিল।
নাম হলো সালামত। তো খবর শুনে গ্রামের মানুষ তার বাড়িতে যায়, কিন্তু সেখানে গিয়ে দেখা গেল সালামত আগের রাতে থেকেই অসুস্থ অবস্থায় পড়ে আছে। সে বারবার একই কথা বলেছিল, আমি ইচ্ছে করে করিনি, আমাকে মাফ করে দাও। ও এখনো দাঁড়িয়ে আছে। তো লোকজন তাকে জিজ্ঞেস করলে সে কান্নায় ভেঙে পড়ে। অবশেষে 30 বছর ধরে লুকিয়ে থাকা সত্য বেরিয়ে আসে। রহিমাকে অপহরণ করে হত্যা করা হয়েছিল। তারপর প্রাণ লুকানোর জন্য প্রমাণ লুকানোর জন্য তারা আসলে ঘটনাটি গোপন রাখা হয় এবং ডায়েরির শেষ পৃষ্ঠাগুলো তারাই নাকি ছিঁড়ে ফেলেছিল। তো সব কথা স্বীকার করার পর কয়েকদিন পর সালামত মারা যায়। তার মৃত্যুর পর থেকে গ্রামের মানুষ আর কখনো সেই রহস্যময় কান্নার শব্দ শোনেনি। বাজারের পাশেও তার কোনো অদ্ভুত ঘটনা ঘটেনি। কিন্তু ঘটনাটা একেবারে শেষ অংশটি আজও আমাকে ভাবায় যে রহিমা ঘটনা প্রায় 1 মাস পর আমি এক রাতে বাড়ির উঠানে বসেছিলাম। তো হালকা বাতাস বইতেছিল, তো হঠাৎ চোখে পড়লো দূরের সেই বাঁশঝড়ের দিকে। সেখানে এক মুহূর্তের জন্য আমি একজন নারীকে দাঁড়িয়ে থাকতে দেখলাম। তিনি সাদা কাপড় পরা ছিলেন, আগের মতোই নিঃশব্দ, কিন্তু তার মুখে ছিল এক ধরনের শান্তির হাসি। তো তিনি বেশ একটা প্রফুল্ল দেখাচ্ছিল। তো আমি দেখা যায় সেখানে আর উঠানে থাকেনি, আমি পরে বাসায় রুমের ভিতর চলে যাই। তো রাসেল ভাই এরপর থেকে নাকি সে আর কখনো এই ধরনের ঘটনাগুলো দেখেনি, বা ওই গ্রামের কেউ নাকি এই ঘটনাগুলো আর সম্মুখীন হয়নি। তো এই রাসেল নামে যে আমাকে ঘটনা পাঠিয়েছেন তিনি জানিয়েছেন যে পরবর্তীতে এই গ্রামে বিশেষ করে বাঁশঝড়ে যে ভৌতিক ঘটনাগুলো ঘটতো সেগুলোর আসলে কেউ সম্মুখীন আর হয়নি। এটা ছিল একটা মানে ভাইরাল একটা ঘটনা, যেটা কাশিমপুর গ্রামের, বিশেষ করে গাইবান্ধার কাশিমপুর গ্রামের নাকি এটা লোকে লোকে মানুষের কাছে প্রচলিত। ঘটনাটার সময়কাল ছিল 2008 সালে। এটা মোটামুটি 18 বছর আগের একটি ঘটনা, যেটা আমার কাছে শেয়ার করেছেন রাসেল। তো আমি চেষ্টা করেছি যে রাসেল ভাইয়ের মতো করেই শেয়ার করার। যদি ভুল ত্রুটি হয়ে থাকে তাহলে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এই প্রত্যাশায়। আল্লাহ হাফেজ। দেখা হবে নতুন কোনো ঘটনা নিয়ে। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম লিসনার্স, সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি। আমি ডক্টর আলিফ। আশা করছি আপনারা সবাই ভালো আছেন, সুস্থ আছেন। এখন একটা ঘটনা শোনাবো আপনাদেরকে, যেটি ঘটনাটি আমাদেরকে পাঠিয়েছেন আরমান সরকার ভাই। উনি ঘটনাটি শেয়ার করেছেন এবং তিনি শেয়ার করেছেন তাদেরই গ্রামের পার্শ্ববর্তী কোনো একটি এলাকার, এবং যার কাছ থেকে সংগ্রহ করা হচ্ছে তার নাম সুমন, যেটি একটি ছদ্মনাম। এবং সুমন ভাইয়ের পরিবারের সাথে আসলে ঘটনাটি ঘটে বিধায় আমরা সেই নামটি গোপন রাখছি। ঘটনার সময়কাল 80 দশকের সময় হবে। তো ম্যাক্সিমাম টাইমই দেখা যায় যে আমরা আসলে যেসব ঘটনাগুলো কালেক্ট করছি সেসব ঘটনা একটু পুরাতন সময়কার, এবং সেসব ঘটনাগুলো খুব ধামাচাপা পড়ে যাওয়া ঘটনাগুলোই আমরা কালেক্ট করছি। তো ঘটনার মূল সূত্র আসলে সুমন ভাইয়ের বাবা তালেব মুন্সির সাথে। তালেব মুন্সির ছিলেন, ওনারা ছিলেন আসলে 2 ভাই, এবং ইমরান মুন্সি ওনার হচ্ছে বড় ভাই, এবং উনি হচ্ছে তালেব মুন্সি হচ্ছে ছোট। তো তালেব মুন্সি সাহেবের ছেলেই হচ্ছে সুমন, যিনি ঘটনাটি পাঠিয়েছেন। তো ইমরান মুন্সি এবং তালেব মুন্সি পেশায় ছিলেন একজন গৃহস্থী চাষাবাদ, যারা গৃহস্থ জমি চাষাবাদ করে, এবং এইভাবেই তারা আসলে সারা বছর জীবিকা নির্বাহ করত। গ্রামে মোটামুটি তাদের অবস্থা মোরলেস ভালো ছিল। একদিন তারা 2 ভাই প্ল্যান করে, আর গ্রামের বাড়িতে এটা কিন্তু সবসময় সচরাচর দেখা যায় যে এক ভাই আরেকের সাথে মাসোয়ারা করে এবং তারা প্ল্যান করে। তাদের কিন্তু আলটিমেট টার্গেটই থাকে জমি কেনা। তো তারাও জমি কেনার একটা প্ল্যান করে এবং সেখানে পুকুর খনন করে মাছ চাষ শুরু করবে, এরকম প্ল্যান করতে থাকে। শুরুতেই জমি আসলে তারা ধানি জমি বা ফসল ফলাবে এরকম প্ল্যান করে না। তারা জমি কিনে সেখানে পুকুর মানে গর্ত করে পুকুর করে সেই জায়গাটাতে মাছ চাষের প্ল্যান করা শুরু করে। তো সেই প্ল্যান মোতাবেক তারা তাদের বাড়ির পেছনে একটা জমি আসলে 2 ভাগে ক্রয় করে এবং কিছুদিনের মধ্যেই তারা খনন করা শুরু করে দেয়। আর গ্রামের বাড়িতে ওই সময় খনন করাটা এখন যতটা ইজি তখন ততটা ইজি ছিল না। তো বেশ কিছুদিন সময় নিয়ে তারা খনন করার পর সেই জায়গাটা অনেক বড় পুকুরের মতো পরিণত করে ফেলে। তো তারা ধীরে ধীরে মাছ ছাড়তে শুরু করে, মাছ চাষ শুরু করে।
প্রথম দিকে মাছের ফলন এত বেশি না হলেও বছর দুয়েক যেতে না যেতেই তাদের মাছের ব্যবসা বেশ লাভবান হতে শুরু করে এবং তারা যে প্ল্যান মোতাবেক আগাচ্ছিল সেই প্ল্যান মোতাবেক তারা তখন সফলতার মুখ দেখতে থাকে। সমস্যাটা তৈরি হয় যখন ছোট ভাই তালেব তার নিজ বড় ভাইয়ের ছেলে সাথে ছল চাতুরির মাধ্যমে পুকুরটা নিজের নামে লিখে নিতে চায়। সমস্যাটা ওই জায়গা থেকে শুরু। আসলে বড় ভাই ইমরান মুন্সি কিছুটা সহজ সরল প্রকৃতির ছিল বিধায় বিষয়টা তিনি আন্দাজ করতে পারেন নাই। আর গ্রামে তখন এই ধরনের এখন যেরকম ভেরিফিকেশনের একটা ব্যবস্থা আছে, তখন তো এরকম ভেরিফিকেশনের ব্যবস্থা ছিল না। অনেকে টিপসই দিয়ে জমি দখল করে নিয়েছে, অনেক টিপসই দিয়ে নিজের নামে অনেক কিছুই করে নিয়েছে, রেকর্ড করে নিয়েছে। তো ছল চাতুরের মাধ্যমে নিজের নামে লিখে ফেলে। আর বড় ভাই ইমরান মুন্সি ছিল একটু বোকা, একটু সহজ সরল প্রকৃতির, আর তিনি আন্দাজই করতে পারেন নাই। দুই ভাই মিলে এতদিন প্ল্যান করেছে, আন্দাজ করা তো সম্ভবই না, নিজের আপন ভাই। তালেব মুন্সি কি করে, ফুসলে ইমরান মুন্সির কাছ থেকে পুকুরের জমিটা লিখে নেয়। তো ইমরান মুন্সি নিজের ছোট ভাই থেকে এই বিষয়টা কোনোভাবে মেনে নিতে পারেন নাই। যখন তিনি এটা জানতে পারে যে তার ছোট ভাইটা করেছে, তো আলটিমেটলি গ্রামের বাড়িতে আমরা কি করি যে যদি কোনো এরকম জমি জালিয়াতি হয় এবং সেটা নিজের ভাই করার পরে তো সরাসরি কিছু করতে পারে না, তখন সালিশ ডাকা হয়, গ্রামের মুরব্বীদের ডাকা হয়। তো অনেক ঝামেলা, গ্রাম্য সালিশি করে কোনো আসলে কোনো সমাধান তারা পাচ্ছিলেন না। রাগে ক্ষোভে ওনার বাকি সকল জমি বাড়ির সম্পত্তি অন্যত্র বিক্রি করে ফেলেন ইমরান মুন্সি। বিক্রি করে তিনি ওই গ্রাম ছেড়ে চলে যান, কারণ এটা তার জন্য অনেক কষ্টকর ছিল, মেনে নিতে পারছিলেন না আর কি। তো তিনি পুরো পরিবার সহ কোথায় চলে গিয়েছেন সে সময় গ্রামের ওই মুহূর্তে কেউ জানতে পারেনি। যাবার সময় ইমরান মুন্সি শুধুমাত্র তার ভাইকে একটা কথা বলেছিল যে তুই আমার আপন ভাই হয়ে যে কাজটা করেছিস এটার ফল তুই পাবি, আমি তোকে আমৃত্যু অভিশাপ দিতে থাকবো, মানে আমি তোকে সারা জীবন অভিশাপ দেবো যে তুই কাজটা করেছিস সেটা ভালো করিস নাই। এভাবে বেশ কয়েক বছর চলে যায়। এদিক দিয়ে ছোট ভাই তালেব নিজের মতো করেই মাছ চাষাবাদ করতে থাকে এবং চালিয়ে যাচ্ছিল। আসলে তার বড় ভাইয়ের সাথে এই কাজটা করার পর গ্রামের অন্য লোকেরাও আসলে তার সাথে তেমন একটা যোগাযোগ বা দেখা হলে তেমন একটা চোখাচোখি বা কথাবার্তা তেমন একটা বলতো না। সবার কথা ছিল যে তার নিজে আপন ভাইয়ের সাথে যে বেইমানি করতে পারে সে অন্য যে কারোর সাথেই বেইমানি করতে দ্বিধাবোধ করবে না। তো তালেব মুন্সি মূলত যেদিন পুকুর থেকে মাছ ধরতেন সেদিন ভোরে পুকুরে জাল ফেলতেন, ভোরের মধ্যে মাছ ধরে তা বাজারে নিয়ে যেতেন। তবে তিনি বেশ কিছুদিন যাবৎ খেয়াল করছিলেন যে হঠাৎ করে যে জাল ফেললে একেবারে যে মাছ পেতেন, এখন আর সেই মাছগুলো তিনি আর পাচ্ছেন না। পূর্বে যদি একবারে 20 কেজি মাছ পেতেন, এখন দেখা যাচ্ছে 5 কেজিও হচ্ছে না। বিষয়টা নিয়ে তিনি বেশ চিন্তিত হয়ে পড়েন। এত তো কমে যাওয়ার কথা না, কারণ সবাই দেখা যায় যে যারা মাছ ছাড়ে পুকুরে অথবা মাছের পোনা ছাড়ে তাদের একটা আইডিয়া থাকে যে এই পরিমাণ পোনা মাছের আমি ছেড়েছি, এই পরিমাণ পোনাকে ফিট করতে হবে, এই পরিমাণ পোনা মরে যাবে, এটা একটা আইডিয়া থাকে। কিন্তু এত কমে যাওয়ার কথা তার মাথার মধ্যে কোনোভাবেই স্ট্রাইক করে না। উনি ভাবেন যে কেউ মাছ চুরি করছে কিনা রাত বিরাতে। তারপরে উনি নতুনভাবে পুকুরে মাছ ছাড়া শুরু করে। কিছুদিন পর উনি নতুন একটা সমস্যার সম্মুখীন হয়। তিনি প্রতিদিন সকালবেলায় পুকুরে মাছের খাবার দিতে যেতেন। তো একদিন সকালবেলা তিনি পুকুর পাড়ে গিয়ে দেখেন কিছু কিছু জায়গায় কয়েকটি করে মাছ পড়ে আছে, আর মাছের শুধুমাত্র মাথার অংশই পড়ে রয়েছে, বাকি অংশ নাই। তো উনি তো অবাক হয়ে যায়, দেখে মনে হচ্ছে কেউ মাথার অংশ রেখে বাকি অংশ খেয়ে নিয়েছে। এই বিষয়টা প্রথম দিন তিনি এতটা মাথা ঘামায় না, এতটা চিন্তা করে না, ভাবে হয়তো কোনো প্রাণী বা কোনো জীবজন্তু এসে খেয়ে গেছে। কিন্তু বিষয়টা নিয়মিত হতে থাকে, একদিন দুদিনের ঘটনা না, বিষয়টা প্রতিদিন করতে থাকে। প্রতিদিনই তিনি সকালবেলা পুকুর পাড়ে একইভাবে মাছ পড়ে থাকতে দেখতে শুরু করলেন। প্রতিদিন এভাবে মাছ নষ্ট হতে থাকলে তো পুকুরে তার একটা সময় মাছই থাকবে না। তাই তিনি রাতের বেলা পুকুর পাহারা দেওয়ার চিন্তা করেন, সিদ্ধান্ত নেন। এই কাজের জন্য তিনি একটা লোক রাখেন পাহারা দেওয়ার জন্য, যাতে এই সমস্যার সমাধান পাওয়া যায়। আর আমরা জানি যে গ্রামের বাড়িতে দেখা যায় যে এরকম পাহারা দেওয়ার জন্য নৌকার মতো একটা ছই করে পুকুর বা দিঘি বা কোনো ধরনের ক্যানেল থাকলে সেটার মধ্যে দেওয়া যায়, যাতে পুকুরের মাছ কেউ চুরি না করে নিয়ে যায়। তো একদিন সকালবেলা যাকে পাহারা দেওয়ার জন্য রাখা হয়েছিল সে এসে তালেব মুন্সিকে বলছে যে সে আর এই পাহারা দেওয়ার কাজ করতে পারবে না। তালেব মুন্সি প্রথমে ভেবে নিয়েছে হয়তো যে তাকে যেই টাকার বিনিময়ে রাখা হয়েছে সেটা তার জন্য যথেষ্ট না, তাই সে আর কাজটি করতে যাচ্ছে না। তাকে যখন জিজ্ঞেস করা হয় যে কেন আর কাজ করবি না কেন, তখন সে জানায় যে এই পুকুরের সমস্যা আছে, এখানে ভূত আছে, সেই পুকুরের ধারে কাছেও যাবে না আর।
তো তালেব মুন্সি কিছুটা রেগে যায় এবং বলে যে তুই কাজ করতে করতে চাস না, করবি না, তোর এই টাকায় না হলে সেটা বল, উল্টাপাল্টা আজগুবি কথা কি বলতেছিস? তখন সে বলে, না, এই পুকুরে ভূত আছে, আমি ঠিকই কইতাছি, আপনার পুকুরে ভূত আছে, আমি দেখছি। আমি আর একদিন যদি যাই তাহলে আপনার মাছ যেমনে খায় আমারও এমনি খাইব। আমি আর পারতাম না আপনার এই কাজ করতে, আপনি অন্য মানুষ গিয়া খোঁজেন। তালেব মুন্সি পরে জিজ্ঞেস করে, যাচ্ছে মানলাম আমার পুকুরে ভূত আছে, তাহলে আমাকে খুইলা কহ যে তোরে তো কি হইছে, তুই ভূত দেখছস কেমনে, কি দেখছস, তুই কি ভূত দেখছস? তখন পাহারা দেয়া সেই লোকটা বলে যে প্রতিদিনের মতো সে পুকুর পাহারা দিচ্ছিল, তো হঠাৎ পুকুরে কিছুটা ঝাঁপ দিলে যেমন শব্দ হয়, মনে হয় অনেক ওজনদার কোনো মানুষ যদি ঝাঁপ দেয় সেরকম একটা শব্দ তিনি শুনতে পান। তিনি তাৎক্ষণিক শব্দ যেদিক থেকে আসলো, যেদিক থেকে এসছে সেদিকে টর্চ মেরে দেখেন সেখানে কিছু আছে কিনা। দেখেন সেখানে কিছুই নেই। আর পুকুরে ঝাঁপ দিলে তো পানিতে ঢেউ বা নাড়াচাড়া করার কথা, তিনি দেখলেন তেমন কিছুই নেই। যদি কেউ কর্নার দিয়ে পানিতে ঝাঁপ দেয় তাহলে সেই ঢেউটা একটা সময় চারিপাশে ছড়িয়ে যাবে। বড় সড়ো যে শব্দটা এসছে তাতে মনে হয়েছে যে ঝাঁপের সাইজ অথবা যিনি ঝাঁপ দিয়েছেন তারও সাইজ অনেক বেশি বড়। আপনারা পাশে যদি পুকুরের পাশে হেঁটে যান, কেউ যদি জোরে ঝাঁপ দেয় এবং সে যদি একটু ওজনদার ব্যক্তি হয়, আপনারা সাথে সাথেই জিনিসটা আন্দাজ করতে পারবেন যে কত জোরে ঝাঁপ দিলে কতটুক জোরে পানি ছিটকাতে পারে, অথবা পানি ছিটকানোর সাথে সাথে ফ্লোটাও কিন্তু আপনারা বুঝতে পারবেন। কিন্তু সেখানে চারিপাশে কোনো কিছু দেখা যাচ্ছিল না। সেটাকে মনের ভুল ভেবে এড়িয়ে যায়। আবার নাকি বেশ কিছুক্ষণ পর সে পুনরায় আবার পানিতে কিছু নাড়াচাড়ার শব্দ পায়। তুই চিন্তা করেন তো মাছের নাড়াচাড়া করতে পারে, কিন্তু এরকম শব্দ মাছ নাড়াচাড়া করলে হবে না। তিনি যখন যেদিকে যান কাছাকাছি গিয়ে দেখেন একটা অবয়বের মতো কিছু একটা সেখানে বসা, আর খাওয়ার শব্দ আসছে। একটা কেউ যদি খায় যেরকম শব্দ আসে সেরকম খাওয়ার শব্দ আসছিল। যেই না পাহারাদার লোকটা অবয়বটার দিকে টর্চ মারবে সেই মুহূর্তে অবয়বটা পানিতে ঝাঁপ দেয়। আশ্চর্যের বিষয়, এবার পানিতে ঝাঁপ দেওয়া সত্ত্বেও পানির কোনো পরিবর্তন ছিল না, অর্থাৎ পুকুরের পানি সম্পূর্ণ স্বাভাবিক, মনে হচ্ছিল কিছুই হয়নি। তার ঘাম বেরোতে থাকে, নার্ভাস হয়ে যায়। চারিপাশ অন্ধকার, কোনো শব্দ নাই, নিস্তব্ধ ঝিঝি পোকার শব্দ, এবং তিনি একা। এরপরও তিনি আরো নিশ্চিত হবার জন্য বেশ কিছুক্ষণ পুকুরের চারপাশে টর্চ দিয়ে দেখতে থাকে যে পুকুর থেকে ওপারে বা পারে উঠে কেউ পারে ওঠে কিনা। তিনি বলেন যে কোনো মানুষ যদি আসলেই পুকুরে লাফ দিয়ে থাকতো তাহলে তার পক্ষে আমি যতক্ষণ অপেক্ষা করলাম ততক্ষণ তো পানিতে ডুব দিয়ে থাকা কোনোভাবেই সম্ভব না। এত সময় চলে যাবার পরেও যখন তিনি কারো অস্তিত্ব খুঁজে পাচ্ছিলেন না, তখন তিনি আর নিজেকে কন্ট্রোল করে রাখতে পারেননি। তিনি ভয়ে ততক্ষণে সেই স্থানটি ত্যাগ করে বাড়ি চলে যান। সবকিছু শুনে তালেব মুন্সি বলেন, তোর সব নাটক আমি বুঝছি, কোনো সমস্যা নাই, তোর টাকা আরো বেশি লাগবো, টাকা বাড়াই দিব। এই কথা বলার পরে সে ব্যক্তি রাজি না। পরবর্তীতে তালেব মুন্সি বলেন, যা তোকে আমার লাগবো না, যা, তুই বেটা কামচোর, তুই থাকবি না, রাখো, টাকা দিলে আর কত লোক পামো। এই বিষয়ে তালেব মুন্সি আসলেই তখন খুব সাধারণভাবেই নেয়, এমনি চিন্তাই করেন না এসব জিনিস নিয়ে। এর কিছুদিন পর তালেব মুন্সি নতুন একজনকে রাখে পুকুর পাহারা দেবার জন্য। তিনি যে ছাউনিটি তৈরি করে দিয়েছিলেন সেই ছাউনিটা শুধুমাত্র বসে থাকার মতো করে তৈরি করা হয়েছে, আসলে সেখানে ঘুমানো যেত না। তো নতুন পাহারাদার কয়েকদিন ভালোভাবেই তার দায়িত্ব পালন করতে থাকে। তার সাথে পূর্বের ন্যায় যে ছেলেটি তাকে কমপ্লেন করেছিল তার মতো কোনো সমস্যা হচ্ছিল না। তো বাজারে একদিন নতুন যেই লোক পুকুরে পাহারা দিত সেই লোকের সাথে পুরনো পাহারাদারের যে ব্যক্তিটা ছিল তার সাথে দেখা হয়ে যায়। তখন পুরনো পাহারা দেওয়া লোক তাকে বলে যে আপনি যে পুকুরে পাহারা দেওয়ার কাজ নিয়েছেন ওই পুকুরটা কিন্তু ভালো না, ওখানে ভূত আছে মিয়া, আমি তো একদিন জান নিয়ে আবার চাইছি। এই কথা শুনে নতুন পাহারাদারটা বলে, আপনি কেমনে জানেন এই খবর? তখন পুরনো পাহারাদার লোকটা বলে যে আমি তো আগেই আপনার এই কাজটাই করতাম, এই যে আপনি যে কাজটা নিচ্ছেন সেই কাজটা আমিই করতাম। কে তালেব মুন্সি আপনারা কয় নাই আমি কাম কেন ছেড়ে দিছি? নতুন পাহারাদার বলে যে ভাই কামটা শান্তির আছে, তালেব মুন্সি আমার একটা ছাউনিও তুইলা দিছে, আপনার সাথে হয়তো লেনদেন ভালো হয় নাই তাই আপনি ফালতু কথা কইতাছেন, আমি এসব ভূত টুত ডরাই না।
তখন পুরনো পাহারাদার বলে, ভাই বিশ্বাস তো করলেন না, বুঝবেন যেদিন দেখবেন ওই দিন বুঝবেন। পরবর্তীতে পাহারাদার এসে তালেব মুন্সিকে এইসব কথা জানায় এবং আসলেই এমন কোনো সমস্যা আছে কিনা তা জানতে চাইলে তালেব মুন্সি বলে যে আরে আগেরটা ছিল কামসোর, ওরা টাকা বাড়ায় নাই দীক্ষা, এখন তোর রেডি কয়, তুই এসব কানে দিস না, তুই মন দিয়া কাম কর, তোরে আমি তোরে পোষাই দিব মনে, তুই এগুলো নিয়ে ভাবিস না। পাহারাদারটা তালেব মুন্সির কথা মেনে নেয়। তো একদিন রাতে পাহারাদার তার ছাউনিতে বসেছিল আর ওই মুহূর্তে সে কিছুটা তন্দ্রাচ্ছন্ন ছিল। হঠাৎ করে মনে হলো তার পায়ের পাতা ধরে কেউ টান দিয়েছে। টানের কারণে সে বসা থেকে শুয়ে যায়। তন্দ্রা ঘরে থাকায় সে বিষয়টা ততটা খেয়াল করে না। সে পুনরায় বসে তন্দ্রাচ্ছন্ন হয়ে যাচ্ছিল দেখে সে একটা বিড়ি ধরায়। বিড়ি বা সিগারেট খাওয়ার সময় কোথা থেকে যেন তার সেই ছোট্ট ছাউনির উপর ঢিল এসে পড়তে থাকে। আশ্চর্যের বিষয় হলো তার ছাউনির উপর ঢিল ঠিকই আসছিল, কিন্তু কোনো ঢিল দেখা যাচ্ছিল না, মানে ঢিলগুলো পরে উধাও হয়ে যাচ্ছিল। পাহারাদার কিছুটা ভয় পেয়ে যায়। অন্যদিকে সে ভাবতে থাকে হয়তো সেই পুরনো পাহারাদারটা তাকে ভয় দেখাচ্ছে, কারণ হয়তো সে চাই না যে সে এখানে থাকুক। এরকম আমাদের সমাজে অনেক লোক আছে যারা এ ধরনের কাজ করে, যে আমি নিজে করব না, অন্য কেউ করতে দিব না। তাই সে তখন সেই বিষয়টা চিন্তা করে এবং সে ওই জায়গাতে বসে তাকে উদ্দেশ্য করে বলে যে লাভ নাই রে, আমি বুঝছি তোর এটা তোর কাম, এইসব করে আমারে ভয় দেখাইতে পারবি না। সেগুলো বলা অবস্থা তো ঢিল এসে পড়ছিল। আসলে এখানে যে কেউ ঢিল মারবে এমন পরিস্থিতি ছিল না। পুকুরের আশেপাশে চাষাবাদের জমি, আর পুকুর থেকে 2 থেকে 3 মিনিটের দূরত্বে ছিল তালিব মুন্সির বাড়ি। পুকুরটার চারপাশ গাছপালা লাগানো ছিল, একবারে খালি পুকুর না, আর একটা বাঁশ ঝাড় ছিল। এই তো পাহাড়ার ছাউনি থেকে বের হয়ে আশেপাশে টর্চ দিয়ে খুঁজে কাউকে দেখতে পাচ্ছিল না। সে পুকুরের চারপাশে কয়েকবার চক্কর দিয়ে পুনরায় সেই ছোট ছাউনিতে এসে বসে। ততক্ষণে ঢিল মারা বন্ধ। ছাউনিতে কিছুক্ষণ বসে থাকার পর তার পুনরায় তন্দ্রা চলে আসে। কিছুক্ষণ তন্দ্রাচ্ছন্ন থাকা অবস্থায় হঠাৎ করেই তার কেউ আবার পা টেনে ধরে নিয়ে যেতে থাকে। সে আচমকা টানে চোখ খুলে তাকাতেই বলতে থাকে, এই কে রে, কে নিয়ে যায় আমারে? এটা বলতে বলতেই তাকে অদৃশ্য কেউ টেনে পুকুরে নামিয়ে দেয়। তার শরীরের প্রায় তখন অর্ধেক অংশ পুকুরে চলে যায়। কে তাকে টেনে নিয়ে এসছে কাউকেই সে দেখতে পারেনি। তাৎক্ষণিক সে ভয়ে আল্লাহ আল্লাহ বলে চিৎকার করতে করতে তালেব মুন্সির বাড়িতে এসে ডাকাডাকি করতে থাকে। তালেব মুন্সির চিৎকারের শব্দ শুনে প্রথমে ভেবেছিল ডাকাত এসছে। সে কে বলতে বলতে যখন বাইরে বেরিয়ে আসে, দেখে পাহারাদার দাঁড়িয়ে আছে আর ভয়ে কাঁপছে। তার পুরো শরীর কাদা পানি দিয়ে মাখানো। তারই অবস্থা দেখে তালেব মুন্সি জিজ্ঞেস করে, এই তোর অবস্থা এই অবস্থা কেন? তখন পাহারাদার সবকিছু বলে এতক্ষণ তার সাথে যা ঘটল। তালেব মুন্সি তাকে শান্ত করে রাতে তার বাড়িতে রেখে দেয়। পরের দিন সকালে তাকে নিয়ে তালেব মুন্সি পুকুরে যায় পরিস্থিতি দেখবার জন্য। আসলে রাতের বেলা যাই ঘটছে দিনের বেলায় সব স্বাভাবিক। তখন সেই পাহারাদারও এখানে কাজ করবে না বলে জানিয়ে দেয়। দ্বিতীয়বারের বেলা এবার তালেব মুন্সি বিষয়টা সিরিয়াস ভাবে নেয় যে পরপর 2 জন লোক এভাবে ভয় পেয়েছে, আসলে কি তার পুকুরে কোনো সমস্যা আছে? বিষয়টা নিয়ে তিনি মোরলেস চিন্তিত হয়ে পড়েন। এর কয়েকদিনের মাঝেই ওনার পুকুরে জাল ফেলার সময় হয়ে যায়। তো যারা জেলে ছিল তাদের সাথে কথা বলে রাখে যে পরের দিন ভোরবেলা তার বাড়িতে এসে তাকে যেন ডাক দেয়। যেহেতু তিনি ভোরের দিকে পুকুরে মাছ ধরতেন, আর এটা একটা নিয়ম যে যারা সকাল সকাল অথবা ভোরের বেলা পুকুরে মাছ ধরতে পারতেন তারা সকালের বাজারটা ধরতেন। তো পরের দিন ঠিকই সেই জেলের যে প্রধান ছিল সে এসে তালেব মুন্সিকে ডাকতে থাকে। লিডার যে ডাক শুনে তালেব মুন্সি ঘুম থেকে উঠে রেডি হয়ে বের হয়ে যায়। আসলে তখন কয়টা বাজে তা তিনি মোটেও খেয়াল করেননি। তিনি সেই লোকের সাথে পুকুরের দিকে চলে যান। ভোরের দিকে পুকুরের সামনে গিয়ে দেখেন অন্যান্য আরো জেলে কেউ নেই, শুধুমাত্র সেই লোকটা একা। সেখানে শুধুমাত্র তিনি আর যে লোকটাকে ডেকে নিয়ে এসছে সে। তালেব মুন্সি যখন জিজ্ঞেস করে যে বাকিরা কোথায়, সে লোক বলে ওরা আসছে, চলেন ওরা আইতে আমার জালটা গুছায় ফেলাই। তখন তালেব মুন্সি জিজ্ঞেস করেন, আপনি একলা জাল কিভাবে নিয়ে আইলেন? তখন সেই লোক জানায় এটা কোনো ব্যাপার হইল নাকি, কি যে কন্যা ভাই, ধরেন জালটা ঠিক করে আমরা কাম শুরু করে দিই, ওরা আইলে জাল টানতে কমু। অন্যদিকে আসলেই যারা জেলে সেই লোকেরা তালেব মুন্সির বাড়িতে গিয়ে তাকে ডাকতে থাকে। তো
তাদের চিৎকার অথবা ডাক শুনে তালেব মুন্সির স্ত্রী বের হয়ে বলে যে আপনাকে ভাই তো আরো ঘন্টা 2 আগেই গেল, আপনারই কি অহন আইছেন? তাহলে হ্যাঁ গেল কার লগে? তখন জেলে লোকটা বলে আচ্ছা আমি পুকুরে গিয়ে দেখতেছি হ্যাঁ না আছে কিনা। এই বলে সে লোক পুকুরে চলে যায়। সেখানে গিয়ে তিনি প্রথমে কাউকে দেখতে পান না। তখন হালকা হালকা আলো হচ্ছিল আর লোকরাও টর্চ দিয়ে দেখছিল আশেপাশে। হঠাৎ তারা কারো গোঙানির শব্দ শুনতে পায়। সেই শব্দটা তারা ফলো করে টর্চ দিয়ে দেখতে থাকে। কেউ যেন কাদামাটির মধ্যে পড়ে আছে পুকুরের এক পারে। তাড়াতাড়ি করে তারা সবাই ধরে তাকে যখন উপর উঠায় তখন দেখতে পায় এটা তালেব মুন্সি। তখন তাকে ধরাধরি করে বাড়িতে নিয়ে আসে। পরদিন সকালে ডাক্তার ডাকা হয়। তিনি তখনও জ্ঞানহীন ছিল, পুরোপুরি জ্ঞান ফেরেনি। ডাক্তার জানান যে হয়তো প্রেশার লো হয়ে গেছে, তাই অজ্ঞান হয়ে গেছে, ওষুধ দিয়ে যাচ্ছে, ঠিক হয়ে যাবে। সেদিন সন্ধ্যার দিকে ওনার পুরোপুরি ভাবে জ্ঞান ফিরে আসে। তখন ওনাকে রাতে কি হয়েছিল জানতে চাইলে উনি ধীরে ধীরে সব আস্তে আস্তে বলতে থাকে। তিনি জানান সেই রাতে তিনি তো জেলের ডাকে ঘুম তার ভাঙে এবং জেলের ডাকে শুনে সে পুকুরে যায়। গিয়ে সে লোক ছাড়া কাউকে তিনি দেখতে পাচ্ছিলেন না। বাকিদের আসতে দেরি হয়। সেই জেলে তাকে নিয়ে কাজ শুরু করতে চায়। যখন তিনি জালের এক মাথা নিয়ে কিছুটা পানিতে নেমে যায়, ঠিক তখন সেই লোকটা তাকে বলতে থাকে আরেকটু নিচে যান, আরেকটু নিচে যান। একটু একটু করে তিনি প্রায় কোমর সমান পানিতে চলে যায়। সে সময় জেলেরূপী লোকটা বলে আরে ভাই মাছ চাষ করেন, এখনো মাছ ধরাই শিখলেন না, দাঁড়ান আমি দেখাইতেছি কি করবেন। এই কথা বলে লোকটা তার কাছে এসে ধাক্কা দিয়ে তাকে অনেকটা দূরে পাঠিয়ে দেয়, পুকুরের অনেকটা মাছ বরাবর। তখন তিনি দেখেন যে সেই লোকটার আস্তে আস্তে একটা ভয়ঙ্কর রূপ ধারণ করতে থাকে। অন্ধকারের মধ্যে সেই হালকা আবছা আলোয় তার চোখগুলা দেখা যাচ্ছিল। রাগান্বিত কর্কশ গলায় বলতে থাকে তরে আজকে পাইছি, অনেক মানুষ ঠকাইছস, আজ আমারে ঠকা, দেখি কত সেনা হইছস। তখন তালেব মুন্সি বলে আমি কি করলাম আর আপনি কে? আপনারা মাছ ধরতে আসছেন, তাহলে আমার সাথে এমন করছেন কেন? তখন সে অভাবটা বলে তোর সাথে এমন করতেছি কে, তুই জানোস না? কেন তুই জানোস না? কতদিন ধইরা তরে ধরার সুযোগ খুঁজতেছিলাম, শেষ পর্যন্ত তরে পাইছি, দিয়ে তরে কে বাঁচায়। এই বলে সেই লোকটা তাকে পানির মধ্যে চুবাতে থাকে। বেশ কিছুক্ষণ চুবানোর পর তিনি একদম শক্তিহীন হয়ে যান। তিনি মনে করছিলেন আজকেই তার দিন শেষ, তার সময় শেষ। হঠাৎ করে সেই লোকটা তাকে পুকুরের পাড়ের দিকে ছুঁড়ে মারার পর তিনি আর কোনো ধরনের কিছু মনে করতে পারছিলেন না, হুঁশ ছিল না। এই যে আমি তোমাদের সামনে। তালেব মুন্সির কথা শুনে সবাই ভয় পেয়ে যায়, কারণ এটা স্বাভাবিক না। অনেকে আবার বিশ্বাস করতে চায় না যে এইসব কিছু হয়েছে। ওনাদের মসজিদের ইমামের সাথে বিষয়টা জানালে ইমাম বলতে থাকে রাত বিরাতে পুকুরে গেলে ওরকম টুকটাক হয়, এটা কোনো সমস্যা না, ঠিক হয়ে যাবে। হুজুর এই বলে ও তাদেরকে বিদায় করে। আসলে হুজুরের কথায় তিনি সান্ত্বনা পাননি, কারণ তিনি নিশ্চিত ছিলেন পুকুরে কোনো না কোনো সমস্যা আছে। সমস্যাগুলো এতদিন পুকুর রিলেটেড হলেও পরবর্তীতে তাদের বাড়িতেও ঘটতে শুরু করে। প্রথমে যেদিন তাদের বাড়িতে সমস্যা দেখা দেয়, একদিন রাতে হঠাৎ করে প্রচন্ড ঝড় বৃষ্টি শুরু হয়। বাইরে এত জোরে ঝড় হচ্ছিল যে কোনো মুহূর্তে তাদের ঘর উড়িয়ে নিয়ে যাবে, এরকম অবস্থা। সারা রাত এভাবেই চলতে থাকে। পরদিন সকালে তারা ঘর থেকে বের হয়ে রীতিমতো অবাক হয়ে যায়। হতবাক হয়ে যাওয়ার কারণ ছিল রাতে এত ঝড় হলো অথচ বাইরে এর কোনো ছিটে ফোটাও নাই। অর্থাৎ যেই পরিমাণ ঝড় হয়েছে রাতে তার কোনো আলামতি সকালবেলা পাওয়া যাচ্ছে না। মানে যদি রাতেবেলা ঝড় হয়, তুফান হয়, বৃষ্টি হয়, সবকিছু ওলটপালট লন্ডভন্ড হয়ে থাকবে, কারণ এরকম শব্দই পাওয়া যাচ্ছিল। কিন্তু সবকিছুই তখন স্বাভাবিক ছিল। যখন সকালবেলা বাড়ির আশেপাশে অন্যান্যদের জিজ্ঞেস করা হয় যে রাত্রে বৃষ্টি হয়েছিল কিনা বা ঝড় হয়েছে কিনা, তখন আশেপাশের লোকেরা বলে যে তারা তো এরকম কিছু দেখেনি। এটা শুনে তারা বেশ অবাক হয়ে যায়। তখন তালেব মুন্সির পরিবারের সবাই ভাবে যে রাতে তাহলে ভুল শুনেছে তারা, কিন্তু এতক্ষণ তো ভুল শোনার কথা না, এবং কোনোভাবেই বিষয়টা তারা ম্যাচ করাতে পারছিল না, মিলাতে পারছিল না। অন্য একদিন তালেব মুন্সি পুকুরে যায় মাছ পাহারা দেওয়ার জন্য। তিনি পুকুরের এক পাশে যেতে যেতে দেখেন যে পুকুরের পাশে একটা গাছের নিচে একটা অবয়বের মতো কেউ বসে আছে। তিনি কে করে সামনে যেতে যেতেই সে অবয়বটা পানির মধ্যে লাফ দেয়। যেহেতু আগে ওনার সাথে সমস্যা হয়েছে, তাই জিনিসটা কে ছিল উনি না দেখে ভয়ে তাড়াতাড়ি বাড়ি চলে আসে।
সমস্যাগুলো এক পর্যায়ে না নিতে পারে, তিনি এক আরেকজন হুজুরের কাছে যান আর কি, দ্বারস্থ হন। তো হুজুরকে তিনি তার সমস্যার যাবতীয় কথাবার্তা বলেন। হুজুর ওনার সবকিছু শুনে বলে, আচ্ছা ঠিক আছে, যেহেতু আপনার পুকুরে ঘটনাগুলো ঘটছে, আমাকে পুকুরে যেতে হবে, গিয়ে আমি দেখবো কি সমস্যা। একদিন হুজুর তালেব মুন্সিকে নিয়ে পুকুরে যায়। হুজুর পুকুরের আশপাশ ভালো করে ঘুরে দেখেন। সব কিছু ঘুরে দেখার পর হুজুর জানান যে সেখানে সমস্যা আছে। মাছ চাষ করেন তো, তাই হয়তো পিশাচের আনাগোনা আছে। তো হুজুর বলে যে আমি বন্ধ করে দিয়ে যাচ্ছি, আশা করি পরবর্তীতে এরকম কোনো সমস্যা হবে না। এবং হুজুর সেখানে ওনার নিজের মতো কিছু কাজ করে পরে চলে যায়। হুজুর পুকুর বন্ধ করে দেওয়ার পর থেকে কিছু সমস্যা ওনার বাড়িতে হতে থাকে। বাড়ির চালের উপরে ঢিল মারার শব্দ, চালের উপর দিয়ে কারো হেঁটে যাওয়ার শব্দ, ঝড় বৃষ্টি না হওয়া সত্ত্বেও বাইরে প্রচন্ড রকম ঝড় বৃষ্টির শব্দ, এরকম বহু কিছু। একদিন তার হাটে যাওয়ার প্রয়োজন হয়। তিনি সকালবেলা হাটের উদ্দেশ্যে রওনা দেন। গ্রাম থেকে হাট মোটামুটি ভালো দূরে ছিল। ফিরতে ফিরতে সন্ধ্যা হয়ে যায়। উনি মোটামুটি ওনার গ্রামের কাছাকাছি চলে আসেন। এমন সময় উনি সিগারেট খাওয়ার কথা চিন্তা করেন, কিন্তু তার কাছে আগুন বা সিগারেট জ্বালানোর মতো কোনো সরঞ্জাম ছিল না। তো উনি যেই রাস্তা দিয়ে বাড়ি ফিরছিলেন, সেখান থেকে তার কিছুটা সামনে একটা কালভার্ট ছিল, ছোট্ট কালভার্ট ছিল বা ব্রিজ ছিল। তিনি দেখেন ব্রিজের রেলিংয়ে কেউ বসে আছে। তিনি ভাবলেন যে হয়তো ওই লোকের কাছে আগুন পাওয়া যেতে পারে। তো তিনি ব্রিজ পর্যন্ত গিয়ে সেই লোককে জিজ্ঞেস করলেন যে ভাই, আপনার কাছে কি বিড়ি জ্বালানোর জন্য আগুন বা ম্যাচ আছে? সেই লোকটা তার থেকে উল্টো দিকে ঘুরে বসেছিল। সে যখন পেছন থেকে কথাগুলো বলছে, তখন রেলিংয়ে বসে থাকা লোকটা শরীর না ঘুরিয়ে তার সম্পূর্ণ মাথাটা পেছনে ঘুরিয়ে তালেব মুন্সিকে বলে, আছে, আগুন আছে, আয় তোরে আজকে আগুন দিয়া জ্বলাই দিই। দেখে মনে হচ্ছিল তার চোখ দুটো দিয়েই আগুনের ফুলকি বের হচ্ছে। বসে থাকা লোকটার এই অবস্থা দেখে তিনি এক চিৎকার দিয়ে সেখান থেকে দৌড় দেন। আসলে হঠাৎ করে সামনে এমন কিছু দেখবেন, এইটা তিনি কল্পনা করেননি। দৌড়াতে দৌড়াতে উনি বাড়ি ফিরে আসেন। ওনার এই অবস্থা দেখে ওনার স্ত্রী ওনাকে ঘরে নিয়ে শান্ত করে, উনি কোনোভাবে কেন এভাবে দৌড়াতে দৌড়াতে এসছেন তা জানতে চান। তিনি বিষয়টা তার স্ত্রীর সাথে শেয়ার করেন। এর মাঝে আরেকটা নতুন সমস্যা শুরু হয়। তাদের বাড়ির আশেপাশের বাড়িতে ছেলেকে নতুন বিয়ে করানো হয়। তো নতুন বউ আসার কয়েকদিন পর থেকেই অদ্ভুত আচরণ করতে থাকে। অনেকটা পজেসড হলে তিনি যেমন তেমন আচরণ ছিল। একদিন সেই বউকে বাড়িতে কোথাও খুঁজে পাওয়া যাচ্ছিল না। অনেক খোঁজাখুঁজি করে শেষ পর্যন্ত তাকে তালেব মুন্সির পুকুর পাড়ে অজ্ঞান অবস্থায় পাওয়া যায়। জ্ঞান ফিরতে সেই মহিলা বারবার বলতে থাকে যে, আমাকে আনছস কেন? আমি ওইটাই থাকবো, ওইটাই আমার বাড়ি, আমার বাসা যাইতে দেন, এনে আমার রাখতে পারবি না, আমি চলে যাবো ওই পুকুরের পাশ ধারে। মহিলার মুখে এই সব শুনে তো কারো আর বুঝতে বাকি রইল না যে সে পজেসড। তখন একজন হুজুর আনা হয় এই বিষয়টা দেখবার জন্য। আলেম যখন সেই মহিলাকে বসিয়ে তার মধ্যে থাকা যেই জিনকে হাজির করে, তো হুজুর যখন জিজ্ঞেস করে যে কেন তাকে সমস্যা করছে, তখন মহিলার মধ্যে থাকা জিনটা জানায় যে আমি ওই পুকুরের পাহাড়ের বাস ধারে থাকি, আমি একা না, আমরা 17 জন থাকি। আর এই মহিলা সন্ধ্যায় গেছিল পুকুরে, দেখতে আর ভালো লাগছে, ভালো লাগে চলে আইসি। এভাবে অনেক কথোপকথনের শেষে হুজুর তাকে যেতে রাজি করায়। বিনিময়ে সে কিছু জিনিস চায়, যেমন ছাগল। ওই পুকুরের এক পাশে বাঁশ ঝাড়ে দিয়ে আসতে হবে সন্ধ্যায়। কথা মতো তাই করা হয় এবং দিয়ে আসার পর পেছনে ফিরে সেই ছাগলের দিকে তাকানো যাবে না। কথা মতো তাই করা হয় এবং গোপনে করা হয়। পরবর্তীতে সেই মহিলার আর কোনো সমস্যা হয়নি। এই ঘটনার পর থেকে আশপাশের সবাই মোটামুটি জেনে যায় যে এই পুকুরের সমস্যা আছে। এটা পাশের বাড়ির কন্ডিশন। এই ঘটনার পর অনেক দিন তালেব মুন্সি বা অন্যান্য কেউ কোনো সমস্যা ফেস করেনি। তালেব মুন্সি ভাবে হয়তো ওই মহিলাকে ধরার পর হুজুর এমন কিছু করেছে যার কারণে তারা হয়তো চলে গেছে, অত সমস্যাটা আর আসবে না। আসলে এই ধারণাটা ছিল তালেব মুন্সির ভুল ধারণা। একদিন তালেব মুন্সি সিদ্ধান্ত নেয় যে সে তার বর্তমান বাড়িটি ভেঙে সেই পুকুরের পাশে যেই জায়গা আছে সেইখানে বাড়িটি স্থানান্তর করবে, অর্থাৎ পুকুরের পাশে বাড়ি বানাবে। সে তার সিদ্ধান্ত মোতাবেক বাড়িটি স্থানান্তর করে পুকুরের পাশে নিয়ে যায়। সেখানে বাড়িটি স্থানান্তর করার পর প্রায় বেশ কিছুদিন তার মধ্যে এবং তিনি কোনো সমস্যা দেখেননি।
পুকুরের পানি দিয়েই মোটামুটি তারা নিত্যদিনের কাজ করত। একদিন তালেব মুন্সির স্ত্রী রাতের বেলায় জানালা দিয়ে পুকুরের দিকে, রাতের বেলা জানালা খুললে পুকুরের দিকে চোখ পড়ে। তো ওনার ঘরের একটা জানালা পুকুরের দিকে ছিল। হঠাৎ করে পুকুরের দিকে চোখ পড়তেই উনি দেখেন যে আগুনের গোলার মতো কিছু একটা পুকুরের এক পার থেকে অন্য পারে যাওয়া আসা করছে। এটা দেখার পর ওনার শরীরে কাঁটা দিয়ে ওঠে। তার মনে হচ্ছিল যে এক পাশ থেকে আরেক পাশ আগুনের কোনো বল ছুঁড়ে মারছে অন্য পারে, আবার অন্য পার থেকে একইভাবেই আগুনের বল ছুঁড়ে মারছে এই পাশে। এটা দেখে সাথে সাথে উনি জানালা লাগিয়ে দেন। এই দিনের পর থেকে পুনরায় আবারও ওনাদের মধ্যে সমস্যা দেখা দিতে থাকে। আরেকদিন ওনার স্ত্রী ফজরের নামাজ পড়ার জন্য ওঠে। তো পুকুর পাড়েই ওনাদের টিউবওয়েল ছিল। উনি যখন টিউবওয়েলের কাছাকাছি যান, হঠাৎ করে উনি দেখেন যে পুকুর থেকে হাতির যেমন সুর থাকে ঠিক তেমন সুরওয়ালা একটা প্রাণী পুকুর থেকে পাড়ের দিকে উঠছে। এটা দেখে ওনার কলিজাটা কেঁপে ওঠে। উনি কোনোভাবে তাড়াহুড়া করে ঘরে এসে শুয়ে পড়ে। ওনারা আবার কোরবানির জন্য 2টা গরু পালছিলেন। গরুগুলো ছিল কালো রঙের, আবার বেশ বড় বড়। গরুগুলোকে শেকল দেওয়া ছিল। তো উনি ঘরে চলে আসার কয়েক মিনিট পরেই গরুগুলো প্রচন্ড ডাকাডাকি শুরু করে। এক পর্যায়ে এতটাই হুড়োহুড়ির শব্দ আসছিল যে শেষ পর্যন্ত তালেব মুন্সি ঘুম থেকে ওঠেন। ওনার স্ত্রী পুকুর পাড়ে গিয়ে দেখেছিলেন তা তিনি তখনও জানতেন না। উনি বের হয়ে দেখেন যে গরু দুটোই শিকল ছিঁড়ে গরুর ঘরের দরজা ভেঙে বের হয়ে গিয়েছে আর উঠানের মধ্যে পাগলামি করছে। উনি আসলে বিষয়টা কিছুই তখনও বুঝতে পারেননি। হঠাৎ করে গরুগুলো এমন আচরণ কেন করছে? পরবর্তীতে সারা রাত চলে যায় গরুগুলোকে শান্ত করতে করতে। কিন্তু দুঃখের বিষয় হলো 2 দিন পর গরু দুটো কোনো কারণ ছাড়া মারা যায়। গরুগুলো মারা যাবার পর ওনার স্ত্রী ওনাকে সেদিন রাতে কি হয়েছিল সেটা তিনি জানান। ওনার স্ত্রীর ভাষ্যমতে হয়তো সেদিন উনি যাকে পুকুর থেকে উঠে আসতে দেখেছিল সেই প্রাণীটি হয়তো গরুগুলো মেরেছে। আরেকদিন বিকালে ওনার স্ত্রী তেলের পিঠা জাতীয় কিছু বানাচ্ছিলেন। এমন সময় একটা বুড়ি ওনাদের বাড়িতে আসে। সে সময় তালেব মুন্সির স্ত্রী ছিলেন বাড়িতে, আর কেউ ছিল না। তো সেই বুড়ি মহিলাটাকে দেখে তালেব মুন্সির স্ত্রী ঠিক চিনতে পারছিলেন না। গ্রামে মোটামুটি সবাই একে অপরের সাথে পরিচিত, এমনকি গ্রামে যারা মোরলেস ভিক্ষা করে তারাও কিন্তু একজন আরেকজনকে চেনে। তো ওনাকে দেখে উনি মনে করতে পারছিলেন না যে তিনি আগে কখনো দেখেছেন কিনা। তো সেই বুড়ি মহিলাটার পরিচয় উনি জানতে চান, এবং কেন এখানে এসছে জানতে চাইলে বুড়ি মহিলাটা জানায় যে 2-1 গ্রাম পর তার বাড়ি কোনো এক আত্মীয় বাড়ি থেকে তার বাড়িতে ফিরছিলেন। তো সে খুব ক্লান্ত হয়ে যাওয়ার কারণে এখানে এসেছেন একটু পানি খাওয়ার জন্য। উনি বুড়ি মহিলাকে বলেন যে আপনি বসেন, আমি পানি আনি। তিনি তখন রান্না করছিলেন। তো তিনি রান্নাঘর থেকে পানি আনার জন্য ঘরের ভেতর যান। সেখান থেকে পানির গ্লাস নিয়ে যেই না বাইরে আসেন, সেই মুহূর্তে তিনি লক্ষ্য করেন যে সেই বুড়ি মহিলাটা সরাসরি হাত দিয়ে গরম তেল থেকে পিঠা তুলে খাচ্ছেন। তখন তিনি চিৎকার করে বলতে থাকে, আরে কি করছেন আপনি? হাত তো পিঠা ফেলাইবেন, পিঠা খাইবেন, আমারে কইলেই তো হয়, আমি আপনারে দেই, এইভাবে না লাগে। এই কথা শুনে বুড়ি মহিলাটা হাসতে থাকে আর বলে যে আমার কিছু হইতো না, আমি আরো কিছু পারি, দেখবি। তখন তালেব মুন্সি জিজ্ঞেস করেন, আপনি আর কি পারেন? তখন বুড়ি মহিলাটা বলে যে দেখ আমি আর কি পারি, বলেই পিঠা ভাজার গরম তেলের কড়াইটা উঠিয়ে বুড়ি মহিলাটা নিজের মুখের উপর ঢেলে দেয়। সাথে সাথেই মহিলাটার সম্পূর্ণ চেহারা ঝলসে বিকৃত হয়ে যায়। মনে হচ্ছিল যে চেহারার চামড়া খুলে খুলে পড়ছে। আর বুড়িটা এক দৌড় দিয়ে পুকুরের দিকে চলে যায়। এটা দেখে তালেব মুন্সির স্ত্রী আর নিতে পারেনি, তিনি তখনই অজ্ঞান হয়ে যায়। পরবর্তীতে তালেব মুন্সির ডাকে ওনার জ্ঞান ফেরে। জ্ঞান ফেরার পর ওনাকে সবকিছু জানায়। আসলে এই সমস্যাগুলোর কারণে তিনি চিন্তা করেন যে মাছ চাষ করবেন না পুকুরটায়, ওটা ভরাট করে ফেলবেন। তিনিও মোটামুটি ধারণা করছিলেন যে হয়তো এই পুকুর থেকে সমস্যা হচ্ছে, যেহেতু পরপর কয়েকদিন এইখানে ভয়ে এখন তারা পেয়ে যাচ্ছে এবং তারা নিজেই তিনি প্রত্যক্ষদর্শী। যেহেতু পুকুরে মাছ ছিল তার জন্য প্রথমে পুকুরটা ওইখানে, কিন্তু যেহেতু মাছ ছিল তো সরাসরি তোর মাছ উঠিয়ে ফেলতে পারছে না জাল দিয়ে। তারা কি করে, যারা এরকম মাটি ভরাট করবে তারা এরকম পুকুরটা সেচে ফেলে, তো সমস্ত মাছ ধরে পুকুরটি মাটি ভরাট করে ফেলবে। আশ্চর্যের বিষয় হচ্ছে তিনি যেদিন এই পুকুরটি ভরাট করে ফেলার সিদ্ধান্ত নেন, ঠিক সেদিন রাতে তিনি ঘুমের মধ্যে স্বপ্নে দেখেন যে পুকুর পাড়েই একটা সাদা জুব্বা ধরনের পরিচিত বিশাল বড় লম্বা তোপ মাথায় পাক দিয়ে একটা বৃদ্ধ লোক
তাকে উদ্দেশ্য করে বলছে, তোকে তো এমনিতেই আমরা কয়েক বছর যাবত অত্যাচার করছি, তুই যদি নতুন করে আবার এই পুকুর ভরাট করার সিদ্ধান্ত নিস, তোর অবস্থা যা আছে তা থেকে আরো ভয়াবহ হবে। তুই তোর যন্ত্রণা নিজের হাতে বাড়াস না। তুই এটা জেনে রাখ, এই পুকুর ভরাট করিস আর যাই করিস, তুই বেঁচে থাকা অবধি আমরা তোর থেকে আমাদের আলাদা করতে পারবো না। তোর এমন অবস্থা করব যে তুই নিজের থেকে আমাদেরকে বলবি আমাকে মেরে ফেলেন। মৃত্যু ভিক্ষা চাবি। এবার ভেবে দেখ কি চাস তুই? যেভাবে আছে সেভাবে থাকবে, যেভাবে চলতে দিবি, নাকি কয়েকদিন বেশি বাঁচতে পারবি? আর নয়তো তোর মৃত্যুদিন ঘনিয়ে আসছে। তখন তালেব মুন্সি ঘুমের মধ্যে জিজ্ঞেস করতে থাকে যে তার অপরাধ কি। স্বভাবটা বলে, তোর অপরাধ কি এটা জানতে চাইলে তো এতদিন পর তোর অপরাধ কি সব জানতে পারবি, সাথে সে অপরাধের মাসুল দিবি সুদসহ। এর পরপরই ওনার ঘুম ভেঙে যায়। এটা কি ধরনের স্বপ্ন উনি দেখেছেন এটা তিনি নিজেও বুঝতে পারছিলেন না। এই সবকিছুর পরও তিনি মনস্থির করেন যে পুকুরটা ভরাট করে ফেলবেন। তো তিনি 2-1 দিন পরেই পুকুরটি সেচে ফেলেন। পুকুরটি সেচে ফেলার পর তিনি আরো হতবাক হয়ে যান। তিনি যেমন মাছ আশা করেছিলেন তার 1 ভাগ পাননি। এত কম মাছ পাওয়া একেবারেই অসম্ভব, যেহেতু উনি কয়েক বছর যাবৎ মাছ চাষে জড়িত। উনি পুকুরের যে পরিমাণ মাছ ছেড়েছেন বা দেখেছেন তা এত কম হওয়ার প্রশ্নই আসে না। তো তালেব মুন্সির এখন এর চেয়ে হৃদয় বিদারক ঘটনার সাক্ষী হওয়ার বাকি ছিল। তালেব মুন্সির একটা ছোট ছেলে ছিল। প্রথমে যে সুমন ভাইয়ের কথা বলেছিলাম তারই বড় ভাই। সে সময় সুমন ভাই ছিলেন না। ওনার বড় ভাইয়ের বয়স ছিল তখন 4-5 বছর, এবং এই ছেলেটা সবচেয়ে অনেক চঞ্চল ছিল। সারাদিন বাড়ির মধ্যে দৌড়াদৌড়িও খেলাধুলা করত। একদিন তালেব মুন্সির স্ত্রী মই দিয়ে চালের থেকে শিম পাড়ছিলেন, তো বাচ্চাটা সেখানেই খেলছিল। কিছুক্ষণ পর ওনার স্ত্রী দেখেন যে ছেলেটা সেখান থেকে পুকুরের দিকে যাচ্ছে। তো ঘটনাটা ছিল পুকুরটা সেচে ফেলার পরের দিন। যেহেতু পুকুরে তেমন পানি ছিল না, তাই বাচ্চাটা সেদিক যাওয়াতে স্ত্রী এতটা পাত্তা দেননি। আর ওই দিক দিয়ে উনিও ওনার কাজে ব্যস্ত হয়ে যান। অনেকক্ষণ পর হঠাৎ ওনার খেয়াল হয় যে ছেলেকে তো দেখা যাচ্ছে না আশপাশে। তখন উনি খুঁজতে থাকে ছেলে কোথায়। অনেকক্ষণ খোঁজাখুঁজির পরেও কোথাও না পেয়ে ওনার খেয়াল হয় তার ছেলে তো পুকুরের দিকে যেতে দেখেছিল। তিনি 1 মুহূর্ত দেরি না করে তাৎক্ষণিক পুকুরে গিয়ে দেখে ওনার ছেলে পুকুরের এক পাশে পড়ে আছে। উনি সাথে সাথে ছেলেকে করে নিয়ে ওনারা বুঝতে বাকি রইল না যে ছেলেটা আর বেঁচে নাই। আসলে একটা মার কাছে এর চেয়ে হৃদয় বিদারক দৃশ্য আর কিছু হতে পারে না, যে দূরে দেখছে তার ছেলেটা পড়ে আছে। কাছে যাওয়ার পর তিনি দেখেন ছেলেটার বেঁচে নাই, নিঃশ্বাস নিচ্ছে না। এর থেকে কঠিন বাস্তব আর কিছু হতে পারে না। ওনার বাড়িতে আকাশ ভেঙে পড়ে, ওনার মাথায় আকাশ ভেঙে পড়ে। বাড়িতে শোকের ছায়া নেমে আসে, কান্নাকাটি, চিৎকার, চেঁচামেচি। এটা এটা যখন ওনার সাথে হয়, তো ওই যে গ্রামের মহিলারা যেরকম শোলক ভরে কান্না করে সেভাবে কান্না করতে থাকে। 4-5 বছরের বাচ্চা, এই বাচ্চাটা হঠাৎ করে পুকুরে খেলতে যেয়ে মারা গেল। আর বাচ্চাটাকে যখন গোসল করানো হয় দাফনের আগে, তখন দেখতে পায় তার পিঠে বড় একটা হাতের স্পষ্ট ছাপ পড়ে রয়েছে। পিঠে সজোরে থাপ্পড় দিলে যেমন ঠিক 5 আঙ্গুলের ছাপ পড়ে, ঠিক তেমন একটা ছাপ ছিল। এটা দেখে আর কারো বোঝার বাকি রইল না যে কি ঘটেছে বাচ্চাটার সাথে। আশপাশের মানুষ সহ তালেব মুন্সি একদম বাকরুদ্ধ হয়ে গেছে। তখন আশপাশের মানুষ কেউ মারা গেলে সবাই চলে আসতো দেখার জন্য, ডেড বডিকে দাফন করার জন্য সবাই হাত বাড়িয়ে দিত। মানুষ ভর্তি ওই বাড়িতে। তো তালেব মুন্সি তখন অনুধাবন করতে পারেন স্বপ্নের বিষয়টা। হয়তো স্বপ্নে দেখা কথাগুলো মানলে আজ এই পরিস্থিতিটা দেখা লাগতো না। অবশেষে ছেলেকে তিনি কবরস্থ করেন তাদের এলাকার কবরস্থানে। তালেব মুন্সির তখন হয়তো আরো কিছু দেখার বাকি ছিল। বাচ্চাকে কবরে শোয়ানোর পর সবাই চলে আসে বাড়িতে। বেশ গভীর রাতে হঠাৎ করে জোরে জোরে দরজায় টোকা দেওয়ার শব্দ হতে থাকে। আর বাহির থেকে মা মা বলে ডাকতে থাকবে কেউ। এই ডাকে তালেব মুন্সির স্ত্রী ঘুম ভেঙে যায়। খুব স্বাভাবিকভাবে কেউ মা ডাকছে না, মা ডাকছে মায়াবী স্বরে। তিনি খুব ঘুম থেকে জেগে স্পষ্ট শুনছিলেন বাহির থেকে তার ছেলের কণ্ঠে মা মা কেউ ডাকছে। মার মন এত রাতে কে মা মা করে ডাকবে, বা তার ছেলে যে আর নেই, ওইটাই সময় তিনি চিন্তা না করে তাৎক্ষণিক উঠে দরজা খুলেন। দরজা খুলে দেখেন যে বাইরে কেউ নেই। তিনি হঠাৎ ঠিক দরজার নিচে তাকিয়ে দেখেন কিছু একটা পড়ে আছে। হারিকেনের আলো বাড়িয়ে দিয়ে দেখেন
সাদা কাফনে জড়ানো একটা লাশ। এটা দেখে উনি আর নিজেকে কন্ট্রোল করে রাখতে পারেন না। উনি সাথে সাথে চিৎকার করেন, আর ওনার চিৎকারে তালেব মুন্সির ঘুম ভেঙে যায়। উঠে দেখেন ওনার স্ত্রী দরজার সামনে দাঁড়িয়ে চিৎকার করছে আর কান্না করা অবস্থায় তার ছেলের নাম ধরে রাখছে। তখন তিনি ওনার স্ত্রীকে শান্ত করে জিজ্ঞেস করেন যে কি হয়েছে। তালেব মুন্সি প্রথমে ভেবেছিলেন হয়তো ছেলের জন্য ভেঙে পড়েছেন, তাই এমনটা করছে। পরবর্তীতে যখন তিনি ওনার স্ত্রীর থেকে জানেন যে কি হয়েছিল, জানতে পারেন, তখন তিনি নিজেই রাতে কবরস্থানে চলে যান ছেলের কবরটা দেখার জন্য। কবরস্থানে গিয়ে দেখেন কবরের সবকিছু ঠিকঠাক। একের পর এক ঘটনা। অন্যদিকে তার আর্থিক অবস্থা বেশ খারাপের দিকে, যেহেতু মাছ চাষ বন্ধ হয়ে গেছে। সব দিক থেকেই টানাপোড়েন শুরু হয়ে যায়। আর এই দিকে বাড়িতে অস্বাভাবিক ঘটনা যা প্রতিনিয়ত ঘটছে। এই সব কিছু মিলিয়ে তালেব মুন্সি মানসিকভাবে ভেঙে পড়েন। উনি কিছুই মিলাতে পারছিলেন না কেন ওনাদের সাথে এরকম জিনিস ঘটছে। একদিন একটা ভিক্ষুক আসে ওনাদের বাড়িতে। ভিক্ষুকটা এসে চিৎকার করে বলতে থাকে, সর্বনাশ ডেকে আনছস, তোরা কেউ রক্ষা পাবি না। আল্লাহর রহমত উঠে গেছে তগর থেকে, এই কালো ছায়া সর্বনা তগর থেকে। সময় থাকতে প্রাশ্চিত্য কর, নাহলে মরলেও শান্তি পাবি না। তখন তালেব মুন্সি এবং ওনার স্ত্রী দুজনেই সেই ভিক্ষুকের কাছে জানতে যায় যে উনি কিভাবে জানেন যে ওনাদের সমস্যা আছে। ভিক্ষুকটা বলে, আমি কিছুই জানি না, তো আমি দেখতেছি সব এনে যা যা হইতেছে, আর এনে কারা কারা আছে। তখন ওনারা ভিক্ষুকের হাতে পায়ে ধরে অনুরোধ করে যে সমস্যাটা কি ওনাদের বলতে, আর এর থেকে বাঁচার একটা ব্যবস্থা করে দিতে। ভিক্ষুকটা ওনাদের হাতে একটা হুজুরের ঠিকানা দেন আর বলে যে দ্রুত সম্ভাবনার সাথে যোগাযোগ করার জন্য। হুজুর হয়তো তাদের কোনোভাবে সাহায্য করতে পারে। এরপর ভিক্ষুকটা চলে যায়। পরের দিনই ওনারা সেই হুজুরের ঠিকানা অনুযায়ী যায় হুজুরের বাড়িতে। হুজুর কিছুক্ষণ পর ওনাদের বাড়িতে ওনাদের সাথে বসেন। তখন ওনারা হুজুরকে সবকিছু খুলে বলেন একদম শুরু থেকে। হুজুর সবকিছু শুনে বলেন ঠিক আছে, আর যেহেতু একটা হৃদয় বিদারক ঘটনাও আছে, ওনার নিজের ছেলে মারা গেছে সেই পুকুরে। হুজুর শুনে বলেন যে ঠিক আছে, সব শুনলাম, আমি এখনই আপনাদের কিছু জানাতে পারবো না। আমি আগে আপনাদের সেখানে সরাসরি গিয়ে দেখব, এরপর হয়তো বিস্তারিত কিছু বলতে পারবো। হুজুর 2-1 দিন পর ওনাদের বাড়িতে আসবেন জানিয়ে ওনাদের সাথে ওনাদের কাছ থেকে বিদায় নেন। তো 3 দিন পর হুজুর আসেন ওনাদের বাড়িতে। হুজুর বাড়িতে প্রবেশ করতেই বলেন, কি অবস্থা করে রাখছেন বাড়িতে, এখানে তো প্রতিটা জায়গায় ওরা আছে। হুজুর প্রথমে পুরো বাড়িটা ভালোভাবে ঘুরে দেখতে থাকেন। হঠাৎ করে হুজুর হাতে একটা মাটির চাকা নিয়ে বাড়ির একটা কর্নারের দিকে ঢিল মারেন। ঢিল মারার পর কিছুক্ষণ অপেক্ষা করে বলেন, কি দেখাস, যা ভাগ এখান থেকে। হুজুর ঢিল মারার সাথে সাথেই কুকুরকে ঢিল মারলে কুকুর যেভাবে চিৎকার করতে থাকে ঠিক তেমন শব্দ শুনতে পান উপস্থিত সবাই। অথচ সেখানে কাউকে দেখা যাচ্ছিল না, কেউ দেখতে পাচ্ছিল না। সবার মধ্যে এখন একটা মনের মধ্যে একটা প্রশান্তি নেমে আসে, হয়তো হুজুর কিছু দেখতে পাচ্ছে যা তারা দেখতে পাচ্ছেন না। তো বাড়ি দেখার পর হুজুর পুকুরটা দেখতে থাকেন এবং এক পর্যায়ে পুকুরের এক পাশে থাকা বাঁশঝাড়টির সামনে যান। সেখানে হুজুর যাবার সাথে সাথে সম্পূর্ণ বাঁশঝাড়টি কেঁপে ওঠে। হুজুর তখন বলে যে মূল সমস্যা এই জায়গাটা, যা আছে এখানেই আছে। হুজুর তালেব মুন্সিকে একটা শাবল নিয়ে আসতে বলেন। শাবল নিয়ে আসা হলে হুজুর বাঁশঝাড়ের একটা স্থান শাবল দিয়ে খুঁড়তে থাকেন। হুজুরের প্রতিটি শাবলের আঘাতে মনে হচ্ছিল পুরো মাটি কেঁপে কেঁপে উঠছিল, আর বাঁশঝাড়ের বাঁশগুলো মটমট শব্দ হচ্ছিল। মনে হচ্ছিল তাদের উপরে বাঁশগুলো এখনই ভেঙে পড়বে, আর মাটির চাকা এসে পড়ছিল। হুজুর বলে যে দাঁড়া, আরেকটু দাঁড়া, টের পাবি। হুজুর প্রায় 1 হাত মাটি করে সেখান থেকে একটা কাচের বোতল তুলে বের করেন। বোতলটা সেখান থেকে তোলার সাথে সাথেই বাঁশঝাড়ের শব্দগুলো বন্ধ হয়ে যায়। বোতলটার মুখটা লাল সুতা দিয়ে বাঁধা ছিল। হুজুর তখন বলেন যে আপনার মনে হয় আমাকে সম্পূর্ণ কথা জানান নাই, তাই না? এই বোতলটা দেখতেছেন, এটা দিয়ে আপনাদের এখানে বদমাশগুলোরে পাঠানো হয়েছে। এখন আপনাদের সাথে কারোর সমস্যা না থাকলে তো এই কাজ কেউ করার কথা না। কে এটা করছে তা জানতে আমার বেশি টাইম লাগবে না, কিন্তু আমি আপনাদের থেকে জানতে চাইতেছি সমস্যাটা কি। গ্রামে কি কারোর সাথে কোনো ঝামেলা ছিল আপনার? কারোর সাথে জমা নিয়ে কোনো সমস্যা? তখন তালেব মুন্সি জানান যে তেমন কারোর সাথে তো কোনো সমস্যা নাই। তো হুজুর জিজ্ঞেস করেন যে এই জমি জমা কি আপনার পৈতৃক সম্পত্তির সূত্রে পেয়েছেন? এগুলো নিয়ে কোনো আত্মীয় স্বজনের সাথে বিরোধ আছে? তখন তালেব মুন্সি বলেন যে বিরোধ বলতে হুজুর, আমার বড় ভাইয়ের থেকে এই পুকুরটা আমি নিয়েছিলাম, কিন্তু ভাইয়ের উপযুক্ত হক দিই নাই।
হুজুর তখন বুঝছি সমস্যাটা কোথায়। আজকে আমি যাইতাছি, আপনারা আগামীকাল আমার বাড়িতে আসবেন, কি সমস্যা আগামীকাল জানাবো। এই বলে হুজুর সেখান থেকে চলে যান, সাথে বোতলটাও সাথে নিয়ে যান। পরের দিন তালেব মুন্সি হুজুরের বাড়িতে গেলে হুজুর সবকিছু বিস্তারিত বলেন। হুজুর জানান যে বোতলটা উদ্ধার করা হয়েছে সেটা জাদু করা, কিছু শয়তান এখানে চালান করা হয়েছিল, আর কাজটা করা হয়েছে আপনার বড় ভাইয়ের শ্বশুর বাড়ির দিকের কেউ। যেহেতু আপনি আপনার ভাইয়ের সাথে অন্যায় করেছেন, তাই আপনাকে শিক্ষা দিতে কাজটা করা হতে পারে। আমি তাবিজগুলো নষ্ট করে দিচ্ছি, এখন আপনার করণীয় হলো আপনার ভাইকে খুঁজে বের করে তার প্রাপ্যতাকে বুঝিয়ে দেওয়া। এটা না করলে সমস্যা থেকে কোনোদিন বাঁচতে পারবেন না। সবকিছু শুনে তালেব মুন্সি চলে আসেন, আর সেদিন থেকে তার বড় ভাইকে তিনি খুঁজতে থাকেন। আসলে এতদিন তিনি তার ভাইয়ের কথা মনেই করেননি। তিনি আরো খুশি ছিলেন যে আপদ বিদায় হয়েছে। বেশ কিছুদিন সকলের খোঁজ খবর নিয়ে তিনি তার ভাইয়ের ঠিকানা খুঁজে পান। একদিন তিনি সেই ঠিকানা অনুযায়ী তার ভাইয়ের বাড়িতে গিয়ে ওঠেন, সেখানে গিয়ে তার ভাইকে পান। আসলে এতদিন পর তার বড় ভাই তাকে দেখে নিজের আবেগ ধরে রাখতে পারেননি। তালেব মুন্সিকে দেখে তার ভাই অজরে কান্না শুরু করে দেয়। পরবর্তীতে তালেব মুন্সি তার ভাইকে তার সাথে করা অন্যায়ের জন্য ক্ষমা চায় এবং তার প্রাপ্যতাকে বুঝিয়ে দেওয়ার ওয়াদা করে, এবং তাই করে। তার বড় ভাই আর তার এখানে তাই আর আসে নাই, তবে সেই পুকুরটা তার ভাইয়ের নামই করে দেয়। টুকটাক সমস্যা হচ্ছিল, পরে ধীরে ধীরে সেটাও কমে যায়। কিছুদিন পর তার বড় ভাই ইমরান মুন্সি তার এখানে চলে আসে, আর পুকুরটা ভরাট করে তারা সেখানেই ঘর তোলেন। বর্তমানে এখানে আরো বাড়িঘর হয়েছে আশপাশে। সুমন ভাই সবকিছু পরবর্তীতে ওনার বাবা মা এবং আশপাশের মানুষদের কাছ থেকে শুনেছিল। সুমন ভাইকে অনেক ধন্যবাদ নিজ পরিবারের সাথে ঘটে যাওয়া ঘটনাটি শেয়ার করার জন্য। হ্যালো লিসেনার্স, আশা করি ঘটনাগুলো আপনাদের ভালো লেগেছে। আমি চেষ্টা করেছি বাছাই করে ঘটনাগুলো আপনাদের মাঝে শেয়ার করার। আমি প্রতিদিনই ঘটনাগুলো বাছাই করে আপনাদের মাঝে একটি করে এপিসোড শেয়ার করার চেষ্টা করি। যদি আমার ঘটনাগুলো একটু ভালো লাগে তাহলে অবশ্যই এই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আর আপনারা কোথা থেকে এই ঘটনাগুলো শুনতেছেন, যদি আপনাদের ঠিকানাগুলো জানান তাহলে আমি অনেক কৃতজ্ঞ হব। তাহলে আমি বুঝতে পারবো যে আপনারা কোথা থেকে শুনতেছেন। এছাড়াও আপনাদের মাঝে যদি কোনো ঘটনা থেকে থাকে তাহলে অবশ্যই আমাদের ইমেলে দেওয়া ঠিকানায় ঘটনাটা পাঠাবেন। তাহলে নেক্সট এপিসোডে আপনার সেই ঘটনাটা আমরা রাসেল ভাইয়ের মাধ্যমে অথবা আমরা নিজেরা পড়ে শোনাবো। তো ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এই প্রত্যাশায় আজকের মতো বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।